IEEE আমরা হচ্ছে লেকচার 28 এবং 29 এটা কন্ডাক্ট করব। সো এটা বেসিক্যালি আমাদের IEEE যে ম্যানুয়াল বুক আছে সেই ম্যানুয়াল বুকের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 টপিকসটা কভার করবে। হ্যাঁ, সো আমরা লেকচার 28-এ বেসিক্যালি সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন এবং কনস্ট্রাকশন এই টপিকসটা নিয়ে কথা বলা হবে। হ্যাঁ, আচ্ছা। তো এই চ্যাপ্টার 28-এ আমাদের লেকচার প্ল্যানের মধ্যে থাকবে যে আমরা সফটওয়্যার কনস্ট্রাকশনের বেসিক কাজগুলা কি কি, আমরা একটা সফটওয়্যার ইউনিট কিভাবে ক্রিয়েট করি, তার ক্রাইটেরিয়া গুলা কি কি, আমরা কিভাবে ইভালুয়েশন করি, আমাদের কোডিং স্ট্যান্ডার্ড গুলা কি কি, এখানে কোডিং সাপোর্ট মেথড বা টুলস গুলা কি কি, এরপরে কোড রিভিউ এর প্রসেসটা কি, ডিবাগিং এবং ফাইনালি সফটওয়্যার ইউনিট টেস্টিংটা আমরা কভার করব। আচ্ছা, তো প্রথমত হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার কনস্ট্রাকশন, তাই না? সফটওয়্যার কনস্ট্রাকশন বলতে আমরা কি বুঝি? সফটওয়্যার কনস্ট্রাকশন বলতে আমরা বুঝি যে আমাদের একটা ডিটেইল ডিজাইন ডকুমেন্ট আছে যেখানে আমাদের সফটওয়্যার ডিজাইন আর্কিটেকচার আছে, সেই অনুযায়ী আমাদের একটা এক্সিকিউটেবল সফটওয়্যার ইউনিট তৈরি করা। হ্যাঁ, এবং যেটা আমরা করব হচ্ছে সেটাকে প্রথমে কোডিং করব, কোডিং করার পরে সেটাকে আমরা টেস্টিং করব এবং ফাইনালি সেটাকে ইভালুয়েট করব। তো এখানে আমাদের বেসিক্যালি কি অ্যাক্টিভিটিস গুলা কি কি দেখো, আমরা যদি এখানে আমাদের যে রাইট সাইডে একটা ডায়াগ্রাম আছে, সো আমাদের হাতে প্রথমে কি থাকবে? সফটওয়্যার কনস্ট্রাকশন করতে হলে আমাদের কাছে একটা ডিটেইল ডিজাইন স্পেসিফিকেশন থাকবে, যেটা দেখে দেখে আমাদের আসলে সফটওয়্যারটা ডেভেলপ হবে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব, প্রথমত আমরা কোড কোড লিখবো আমাদের যে স্পেসিফিকেশন আছে, এরপরে সেই কোডটার আমরা ইউনিট টেস্টিং করব। আচ্ছা, ইউনিট টেস্টিং জিনিসটা কি সেটা আমরা পরে আসতেছি, বা ইউনিট কথাটা অর্থটা কি সেটাও আমরা আসবো। এরপরে সেটাকে আমরা ইভালুয়েট করব। তো এখন ইভালুয়েশনের পরে যদি এখানে আমাদের কিছু বাগ পাওয়া যায় বা ফিক্স পাওয়া যায়, এই প্রসেসটা আইটারেট করতে থাকবে আনটিল আমাদের এই পার্টটা এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতেছে, এবং ফাইনালি আমাদের সব ইউনিট যখন ডেভেলপ হয়ে যাবে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করব। রাইট? তো এখানে দেখো, আমরা কি অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে আমাদের 6টা অংশ আছে। আমরা সফটওয়্যার ইউনিটটা প্রথমে কোডিং করতে হবে, তারপরে আমাদের সেই সফটওয়্যারটার জন্য আমার টেস্ট প্রসিডিওর এবং টেস্ট ডাটা তৈরি করতে হবে। এরপরে আমরা টেস্ট সফটওয়্যার ইউনিট করব। এরপরে আমাদের আহ, এই কাজটা করার জন্য আমাদের ইউজার ডকুমেন্টেশনটা কারেক্ট করা লাগতে পারে, আমরা সেটা হয়তো আপডেট করব, এবং ইন্টিগ্রেশন টেস্ট রিকোয়ারমেন্টটাও আমার সেক্ষেত্রে আপডেট হবে এই কাজ করার ক্ষেত্রে, এবং ফাইনালি আমাদের এই কোডিংটা কে ইভালুয়েট করতে হবে এবং এর টেস্ট রেজাল্টটা আমরা দেখব। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সফটওয়্যার কনস্ট্রাকশন ফেজের অ্যাক্টিভিটি গুলো। এখন আমাদের আইটিই এর এখানে এক্সামে বেসিক্যালি কোশ্চেন যেগুলো আসে সেগুলো হচ্ছে যে এই ফেজ, এই যে আমাদের সফটওয়্যার কনস্ট্রাকশন এখানকার ফেজগুলা আর এর আগে পরে যে ফেজগুলো আছে, যেমন এর আগে আছে কি, যে এর আগে আছে সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, বা এর পরে আছে কি সিস্টেম লেভেল টেস্টিং, এই দুইটার মাঝখানে মিক্স করে যায় যে কোনটা কোন ফেজের আর কি। তো এখানে আমাদের বেসিক টার্ম যেগুলো মনে রাখা দরকার, যে সফটওয়্যার কনস্ট্রাকশনের সাথে আমার বেসিক টার্ম গুলা কি কি, যেমন কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মডিউল স্পেসিফিকেশন, টেস্ট প্রসিডিওর, টেস্ট ডাটা। তো এখানে বেসিক্যালি কোডিং আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা ডিজাইন অনুসারে আমরা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোডিংটা করবো, তাই না? মডিউল স্পেসিফিকেশনটা কি? মডিউল স্পেসিফিকেশন হচ্ছে আমাদের একটা সিঙ্গেল একটা ইউনিট বা সিঙ্গেল একটা মডিউল আমরা কিভাবে তৈরি করব, সেটার এক্সপেক্টেড বিহেভিয়ার কেমন হবে, সেই অনুযায়ী আমাদের ডিজাইনটা করতে হবে, তাই না? টেস্ট প্রসিডিউরটা কি? টেস্ট প্রসিডিউরটা হচ্ছে যে আমাদের কোনো একটা মডিউলকে আমরা কিভাবে টেস্ট করব, কি কি ওয়েতে টেস্ট করব, তার একটা ডকুমেন্ট, তার একটা ডকুমেন্টেড ওয়ে। হ্যাঁ, আচ্ছা। টেস্ট ডাটা কি? টেস্ট ডাটা হচ্ছে আমি একটা জিনিস ইনপুট দিব, এবং এই ইনপুটটা দিলে এর অ্যাকচুয়াল আউটপুট কি সেটা আমার একটা ডকুমেন্টেড থাকবে। তার মানে আমি প্রোগ্রামে যে ইনপুট দিচ্ছি,
প্রোগ্রামটা আমার সে যে আউটপুটটা দিচ্ছে সেটা আমার অ্যাকচুয়াল আউটপুটের সাথে ম্যাচ করতেছে কিনা বা এক্সপেক্টেড আউটপুটের সাথে আমার ম্যাচ করতেছে কিনা, তাই না? তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল যদি কনসিডার করি, সাপোজ আমাদের একটা বাড়ি যদি চিন্তা করি, বাড়িতে নর্মালি কি থাকে, অনেকগুলো রুম থাকে, তাই না? 3-4টা রুম থাকে। এখন খেয়াল করো, প্রতিটা রুমে যদি আমি একটা ইলে মনে করো যে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি কানেকশন করব, তাহলে একটা রুমের জন্য কি থাকে যে প্রতি একটা রুমের জন্য হয়তো একটা বাল্ব থাকবে, একটা ফ্যান থাকবে, বা কোনো রুমে এসি থাকবে, কোনো রুমে ফ্রিজ থাকবে, কোনো জায়গায় হয়তো তোমার ওয়াশিং মেশিন থাকবে। সো এক একটা রুমের আলাদা আলাদা তোমার হচ্ছে স্পেসিফিকেশন আছে। সো আমি একটা ইউনিট বলতে আমরা এখানে একটা রুম বুঝবো, তাই না? ওই রুমের আমার হচ্ছে যে যে স্পেসিফিকেশন অনুযায়ী আছে ওই জিনিসটাকে ডিজাইন করে, এবং ওই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এইটা হচ্ছে একটা ইউনিট, বা আমরা ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা এইটাকে আমরা বলতেছি ইউনিট টেস্ট। বুঝতে পারছো এটা, ইউনিট টেস্ট জিনিসটা কি? জি স্যার। সো তার মানে আমার যদি একটা বাড়িতে 3-4টা রুম থাকে, তাহলে প্রতিটা রুম ইন্ডিভিজুয়ালি তার ফাংশন গুলা তৈরি করার পরে ওই ফাংশনটাকে আমরা বলতেছি ইউনিট, আর ওই ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটাকে বলতেছি আমরা ইউনিট টেস্ট। এরপরে আমরা সবগুলা রুমের কানেকশন যখন আমরা কমপ্লিট করে আমরা সবগুলাকে ফাইনালি কি করবো, ইন্টিগ্রেট করতে হবে, তাই না? আমরা মেইন বোর্ডের সাথে ইন্টিগ্রেট করি, তখন আমরা দেখি যে এখানে ইন্টিগ্রেশনটা সব ঠিক হয়েছে কিনা, যে টোটাল আমার বাসার ইলেকট্রিসিটি লাইনটা ঠিকঠাক মতো চলতেছে কিনা, এই জিনিসটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেশন। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সো এখন আসছে আমাদের সফটওয়্যার ইউনিট ক্রিয়েশনের তিনটা মেইন পিলার কি কি? একটা হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড। তো কোডিং স্ট্যান্ডার্ডটা কি জিনিস? কোডিং স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা যখন একটা কোডিং লিখবো তখন কিছু অর্গানাইজেশনাল রুলস থাকে, যে আমাদের কোডিং এর ফরম্যাটটা কেমন হবে, আমরা ভ্যারিয়েবলের নামগুলা কেমন দিব, ক্লাস নামগুলা কেমন দিব, আমরা কোডিং এর স্ট্রাকচারটা কিভাবে ডিজাইন করব, এইটা ওই স্ট্যান্ডার্ডটাকে ফলো করতেছি কিনা, সেই স্ট্যান্ডার্ডটাকেই আমরা বলতেছি কোডিং স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন। এখন আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি, আমি যদি জাভাতে কোড লিখি তাহলে জাভার সিনটেক্স গুলা, তার সিমান্টিক্স গুলা আমি ফলো করতেছি কিনা, তার লাইব্রেরি গুলো, অ্যাপ্রোপ্রিয়েট লাইব্রেরি গুলো আমি ফলো করতেছি কিনা, তাই না? এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ডিটেইল সফটওয়্যার স্পেসিফিকেশন। ডিটেইল সফটওয়্যার স্পেসিফিকেশন কি জিনিস? আমি হচ্ছে যে আমার যে ইউনিটটা তৈরি করছে সেখানে আমার ইনপুটটা কি, তার আউটপুটটা কি, তার লজিক বা তার অ্যালগোরিদমটা কি, এখানে আমাদের কনস্ট্রেইন গুলা কি কি, এই জিনিস এই এই 3টা জিনিস হচ্ছে আমাদের একটা ইউনিট সফটওয়্যার ইউনিট ক্রিয়েশনের মেইন পিলার। সো নর্মালি আমাদের গুড কোড বলতে আমরা বুঝি যে এই 3টার ইন্টারসেকশন পয়েন্টকে আমরা বলি যে এটা একটা গুড কোডিং প্র্যাকটিস। সো সফটওয়্যার ইউনিটের আমাদের কি টার্ম গুলা কি কি, তাহলে আমরা আরেকবার যদি রিভিউ করি, একটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা হচ্ছে আমার টোটাল লজিকটা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করবে, ডাটা প্রসেসিং কিভাবে ডাটাটা ম্যানিপুলেট হবে আউটপুট, আমার অ্যাকচুয়াল আউটপুটটা তৈরির জন্য। এরপরে ডেটাবেজ, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং অ্যান্ড মডিউল স্পেসিফিকেশন। মডিউল স্পেসিফিকেশন জিনিসটা কি? যে আমাদের একটা সিঙ্গেল ইউনিট তার আসলে কি করা উচিত সেইটার একটা ডেফিনেশন বা তার একটা গাইড, এই জিনিসটাকে আমরা বলতে মডিউল স্পেসিফিকেশন। আচ্ছা, সো এখন আমাদের একটা কোডিং এর ক্ষেত্রে আমরা দু- দুইটা জিনিস কনসিডার করি, একটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আর একটা হচ্ছে প্রসেস কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি কি জিনিস? প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে আমরা যে কোডটা লিখতেছি বা যে আমরা ইউনিটটা লিখতেছি সেই ইউনিটের কোডগুলো লিখতেছি, সেই কোডগুলোকে ট্রেসেবিলিটি হতে হবে, এক্সটার্নাল কনসিস্টেন্সি হতে হবে, ইন্টারনাল কনসিস্টেন্সি হতে হবে, এবং টেস্ট কাভারেজ। এই 4টা স্টেপ আমার ফলো করতে হবে। এখন ট্রেসিবিলিটি কি জিনিস? ট্রেসিবিলিটি হচ্ছে আমি যে কোডটা লিখতেছি এই কোডটা অবশ্যই আমার
রিকোয়ারমেন্টের কোনো একটা ডকুমেন্টের জন্যই লিখতেছি, যে আমার সাপোজ কোনো একটা রিকোয়ারমেন্ট এ আছে, তার মানে এ 1 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আমি এই কোডটা লিখতেছি। এমন কোনো কোড পাওয়া যাবে না যে আমার রিকোয়ারমেন্ট নাই কিন্তু আমি এমনি এমনি কোড লিখছি, তাহলে সেটা ট্রেসেবিলিটি হবে না। এটা বোঝা গেছে ট্রেসেবিলিটি কি জিনিস? তার মানে আমার কোনো একটা কোডিং এর ভিতরে আমি যেটাই দেখি না কেন ওইটা জন্য অবশ্যই একটা রিকোয়ারমেন্ট আছে, এজন্যই আমি ওই কোডটা লিখছি। এমন কোনো কোড থাকবে না যেটা আসলে রিকোয়ারমেন্ট নাই কিন্তু আমি এমনি কোড করতেছি। এই ধরনের কোডগুলোকে আমরা অরফেন কোডিং বলি আর কি, ওটা আমরা পরে আসতেছি। এই জিনিসটাকে বলতেছি ট্রেসিবিলিটি। এক্সটার্নাল কনসিস্টেন্সি কি জিনিস? এক্সটার্নাল কনসিস্টেন্সি হচ্ছে আমরা যে কোড লিখতেছি, এই কোডটা সাপোজ হচ্ছে আমরা একটা ব্যাক এন্ডে কোড লিখতেছি, তাহলে এটা যেন ফ্রন্ট এন্ডের সাথে, তার ফ্রন্ট এন্ডের সাথে এটা কনসিস্টেন্ট হয়। হ্যাঁ, আচ্ছা। ইন্টারনাল কনসিস্টেন্সি কি? ইন্টারনাল কনসিস্টেন্সি হচ্ছে আমি একটা মডিউল লিখতেছি বা একটা ইউনিট লিখতেছি, আমার আরো ইউনিট আছে, সো আমার ইউনিটটা যেন আরেকটা ইউনিটের সাথে কন্ট্রাডিক্ট না করে। আমি যখন কম্বাইন করব বা সেগুলাকে যখন আমরা একসাথে ইন্টিগ্রেট করব, তখন যেন কোনো কনফ্লিক্ট না হয়। আর টেস্ট কাভারেজ হচ্ছে যে আমার কোডটাকে কতটুকু আমরা টেস্ট করছি, তাই না? যে আমাদের টোটাল আমার একটা কোডে মাল্টিপল ব্রাঞ্চ থাকতে পারে, মাল্টিপল ডিসিশন থাকতে পারে, মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে। তো আমরা এর মধ্যে আমরা কোডটাকে কতগুলা পাথ আমরা আমরা হচ্ছে যে চেক করছি আর কি, এই জিনিসটাকে বলা হয় যে টেস্ট কাভারেজ। এখন প্রসেস কোয়ালিটি কি জিনিস? প্রসেস কোয়ালিটি হচ্ছে আমরা আমাদের কোডিংটা স্ট্যান্ডার্ড অনুযায়ী লিখছি কিনা, তাই না? দেখো এটার একটু পার্থক্য আছে। প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে সেলফ কোডটা, যে কোডের প্রসেসটা আমি এই কোডটা আমার স্পেসিফিকেশন অনুযায়ী লিখছি কিনা, এটা আমার কনসিস্টেন্সি মেনটেন করতেছি কিনা। কিন্তু প্রসেস কোয়ালিটিটা হচ্ছে আমি যে জিনিসটা লিখছি এটাকে আমরা কনভেনশনটা ফলো করছি, স্ট্যান্ডার্ড কনভেনশনটা ফলো করছি, আমাদের এখানে ইন্টিগ্রেশন ফিজিবিলিটিটা এখানে ঠিক আছে কিনা, আমরা মানে এখানে ক্লিন ইন্টারফেস এবং মিনিমাল সাইড ইফেক্ট যেন হয় কোড লেখার সময়, এবং আমাদের কোডটা যেন হচ্ছে যে আমরা ইজি টু অপারেট এবং ইজি টু মনিটর অ্যান্ড মেইনটেইন করা যায়, এই জিনিসটা হচ্ছে আমরা বলতেছি প্রসেস কোয়ালিটি। আচ্ছা, এখন রিভিউ যেটা করা হয় নর্মালি কোডিং এবং টেস্টিং এর পরে লাস্ট থার্ড স্টেপে গিয়ে বেসিক্যালি আমরা রিভিউটা করি, কোড রিভিউটা করি। সো এখানে আমরা হচ্ছে আরেকবার ওভারভিউটা দেখি, যে আমাদের ইভালুয়েশন ক্রাইটেরিয়াতে ট্রেসিবিলিটি আছে। ট্রেসিবিলিটি বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের প্রতিটা কোড যেন আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাপ করা যায়, এনশিওর করতে হবে যেন আমাদের কোনো অরফ্যান কোড না থাকে। এক্সটার্নাল কনসিস্টেন্সি, কোড অবশ্যই তার ইন্টারফেস অথবা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের সাথে ম্যাচ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এবং সফটওয়্যার স্টেক হোল্ডার যারা আছে তাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কোডিংটা বিহেভ করতে হবে। ইন্টারনাল কনসিস্টেন্সি বলতে কি বোঝাচ্ছি? কোহারেন্ট মডিউল, কনসিস্টেন্ট ডাটা ইউজেস, এটা যেন ইন্টিগ্রেশন ফেইলর না হয়, যে আমি একটা মডিউল করলাম আরেকটা মডিউল আরেকভাবে করলাম, এখন আমি দুইটাকে ইন্টিগ্রেট করলে আমার সফটওয়্যারটা ফেইল করতেছে, এটা যেন না হয়। টেস্ট কাভারেজের মধ্যে যেমন স্টেটমেন্ট, ব্রাঞ্চেস, পাথ, এই জিনিসগুলো আমরা যেন সব টেস্ট বা চেক করা হয় আর কি। কোডিং স্ট্যান্ডার্ড আমরা অলরেডি বলছি যে আমাদের নেমিং একটা থাকবে, যে আমরা ভেরিয়েবল গুলাকে কিভাবে নেম করব, ক্লাস ক্লাস নেমটাকে আমরা কিভাবে লিখবো, এর স্ট্রাকচার কনভেনশনটা কি, এবং ইন্টিগ্রেশন ফিজিবিলিটি, আমাদের ইন্টারফেসটা কারেক্টলি বিহেভিয়ার করতেছে আমার কোডিং ইউনিটের সাথে, আমার যেন মিনিমাল সাইড ইফেক্ট থাকে আমরা যখন সেগুলাকে কম্বাইন করি, ইন্টিগ্রেট করি। আচ্ছা, এবং জানো আমাদের এখানে আরেকটা মেইন জিনিস হচ্ছে যে এমন যেন না হয় যে আমরা একটা তৈরি করলাম আর একটা তৈরি করলাম, এখন সবগুলো ইন্টিগ্রেট করতে গিয়ে দেখতেছে আমার আর ঠিকঠাক মতো কাজ করতেছে, তখন কি? তখন আবার আমাকে কোনো একটা প্রসিডিউর আমাকে আবার নতুন করে লিখতে হবে, এই ধরনের যেন আমার কস্টলি কস্টলি রিওয়ার্ক যেন না করা লাগে, এই জন্য বেসিক্যালি ইন্টিগ্রেশন ফিজিবিলিটিটা আমাকে কনসিডার করতে হবে এখানে। এবং ফাইনালি হচ্ছে অপারেট এবং মেইনটেইনেবিলিটি। হ্যাঁ, আমার আমার কাজটা যেন আমার লং টার্মে যে এই কোডটা ওন করবে সে যেন আমার হচ্ছে এটাকে ইজিলি মনিটর করতে পারে, ইজিলি মেইনটেইন করতে পারে। হ্যাঁ, এই জিনিসটা। তো এই হচ্ছে যে আমাদের টোটাল
7টা স্টেপ ইভালুয়েশন ক্রাইটেরিয়াতে। আচ্ছা, তো এখন আসি কোডিং স্ট্যান্ডার্ড। আমরা যে কোডিং স্ট্যান্ডার্ডের কথা বলতেছি, কোডিং স্ট্যান্ডার্ডের পারপাসটা, আমরা কেন কোডিং স্ট্যান্ডার্ড ফলো করব, তাই না? কোডিং স্ট্যান্ডার্ড দরকারটা কি? সো কোডিং স্ট্যান্ডার্ড জিনিসটা কি? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে তুমি একটা জিনিস কিভাবে করবা তার একটা স্পেসিফিক ফরম্যাট। এটা যদি থাকে তাহলে মনে করো যে একটা কোম্পানিতে অনেক মেম্বার আছে বা অনেক টিম আছে এবং তোমার এই কাজটা হয়তো আরো অনেক মানুষ দেখবে। এখন একটা জিনিস যদি তুমি একটা কনভেনশনে লিখে এবং সবাই যদি ওই কনভেনশনটা ফলো করে, তাহলে এই কোডটা যেই লিখুক না কেন, আরেকজন ওই কোডটা নিয়ে যখন কাজ করতে যাবে, তখন সে জানে যে এই প্রসেসটা এইভাবে লেখা, এই জিনিসটা এখানেই থাকার কথা, তাই না? এই স্ট্রাকচারটা এমনই হওয়ার কথা। তার মানে এটা সব মেম্বারের জন্য রিডেবিলিটি হবে এবং এইটা ওভার দা টাইম মেইনটেনেবিলিটি হবে। হ্যাঁ, যে তুমি ধরো কোম্পানিতে আজকে আছো, 2 বছর পরে রিজাইন দিয়ে দিলে, তাহলে তুমি যে কোডটা লিখছো এরপরে ওই কোডটা কি আর ব্যবহার হবে না? হবে। কিন্তু তুমি এই যে তুমি যদি এই স্ট্যান্ডার্ডটা লিখো, তাহলে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাকিটা তুমি চলে যাওয়ার পরেও তোমার এই কোডটা মানুষজন ইউজ করতে পারবে, রাইট? এবং নতুন কেউ এসেও তার জন্য বোঝাটা সুবিধা হবে। তার জন্য একেবারে প্রথমেই তুমি কি করছো না করছো এটার জন্য একটা অনবোর্ডিং টাইমটা যেন বড় না হয় আরকি। আচ্ছা, তো এই পারপাসটা বুঝলাম কোডিং স্ট্যান্ডার্ড আমরা কেন ফলো করব। তো এখানে কোডিং স্ট্যান্ডার্ডে বেসিক্যালি কি কি জিনিস থাকে? যেমন ইনডেন্টেশন, আমি কতটুকু স্পেস ইউজ করব, ট্যাবের সাইজটা কেমন হবে, আমার নেস্টিং ডেপথটা কত হবে। যেমন আমি টু ডেপথের ইউজ করতে পারি, তার মানে কোনো ফর লুপ টু ডেপথের বেশি যেন না হয়, বা কোনো ইফের মধ্যে ডেপথ টু এর মধ্যে যেন ইফের মধ্যে ইফ, এরকম আমি কত ডেপথে যাব, তাই না? এই জিনিসটা নেমিং কনভেনশনটা আমি বলছি যে আমার ফাংশন নামটা কেমন হবে, ভ্যারিয়েবলের নামগুলা কেমন হবে, ক্লাস নেম গুলার লেখার স্ট্যান্ডার্ডটা কেমন, এই জিনিসগুলো দেখবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এমন কোন স্ট্যান্ডার্ড মানে এমন কোন স্টেটমেন্ট আমরা ইউজ করব না যেটা অলরেডি অবসোলেট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের প্রপার কমেন্ট করা আমরা যখন কোডিং লিখবো, এবং ফাইল স্ট্রাকচার গুলা লেখা। যেমন আমরা দেখো যে যখন অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং সাপোজ যদি করি, তাহলে দেখবা যে ওইখানে আমাদের সোর্স কোডিং এর জন্য একটা রুট ফোল্ডারের মধ্যে একটা ফাইল থাকে, স্টাইল লেখার জন্য আলাদা থাকে, ইমেজের জন্য আলাদা ফাইল থাকে, তাই না? তো আমাদের স্পেসিফিক, তারপরে স্পেসিফিক জিনিসগুলোর জন্য আমার স্পেসিফিক ফোল্ডার মেইনটেইন করা হয়। এই জিনিসটাকে আমরা বলতেছি ফাইল অর্গানাইজেশন। আচ্ছা, এখন আমরা যদি যেটা বলতেছি, আমরা যদি এই স্ট্যান্ডার্ডটা ফলো না করি, তাহলে প্রবলেম গুলা কি হবে? প্রবলেম হবে যে এক একজন, তার মানে আমার কাছে কোনো স্ট্যান্ডার্ড নাই, তার মানে এক একজন এক এক রকম ভাবে কোডিং করবে। তার মানে এক একজনেরটা আরেকজনের সাথে কনসিস্টেন্ট হবে না, একজন আরেকজনেরটা বুঝবে না, যদি না সে নিজে না বোঝায় দেয় হয়তো। তাহলে আমার কি হবে যে বাগ রেট গুলা বাড়বে, হায়ার মেইনটেনেন্স কস্ট হবে, ইনইফেক্টিভ কোড রিভিউ, ইন্টিগ্রেশন ফেইলিওর এন্ড লঙ্গার ডেভেলপমেন্ট টাইম। সো এই জিনিসগুলো আমাদের বেসিক্যালি ইস্যুগুলা থাকবে আর কি, মেইন প্রবলেম গুলো আমাদের হবে। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি, রাইট? তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে লেফট সাইডে একটা প্রোগ্রামিং একটা ব্লক আছে এবং রাইট সাইডে একটা ব্লক আছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস এবং এটা একটা গুড প্র্যাকটিস, না গুড ফলো করা হয়েছে। কারণ এখানে দেখো এক্স ভ্যারিয়েবল নামগুলা দেখো, এক্স এ ওয়াই, মানে এই ভ্যারিয়েবল গুলা যে কোনো এক্স যে কোনো কিছুর ভ্যালু হতে পারে, তাই না? এখানে দেখে আমি স্পেসিফিক কিছু বুঝতেছি না। এখানে দেখো কোনো কমেন্ট নাই, গো টু একটা আম, অনেক অবসুলেট একটা স্টেটমেন্ট, তাই না? কিন্তু আমরা যদি এই পাশেরটা দেখো, দেখো এটা টোটাল প্রাইস, তার মানে আমি স্পেসিফিক বুঝতে পারতেছি এই ভ্যারিয়েবলের কাজটা কি। আইটেম কাউন্ট, তাই না? এই জিনিসগুলো আমরা স্পেসিফিক বুঝতে পারতেছি এবং আমরা এখানে কমেন্টের মাধ্যমে বলে দিচ্ছি যে এই জিনিসটা এই এই পার্টটা আসলে আমার কি কাজ করতেছে, যে ক্যালকুলেট দ্য ফাইনাল অ্যামাউন্ট, তাই না? এই জিনিসগুলো আমরা এখানে ক্যালকুলেট করা হয়েছে। সো এখানে দেখো ট্রিপলি কোশ্চেনে এখানে কিছু এখান থেকে কি ধরনের কোশ্চেন হলো, যে তোমাদের একটা কোড ব্লক দেওয়া হলো। এখন তোমাকে বলা হলো যে এখানে তুমি আইডেন্টিফাই করো যে কোন ক্রাইটেরিয়া তোমার হচ্ছে ভায়োলেশন হয়েছে। হ্যাঁ, এখানে ভ্যারিয়েবলের নেমিং ভায়োলেশন হয়েছে কি, এখানে স্পেস মানে ইন্ডেন্টেশন
ইনডেন্টেশনে তোমার হচ্ছে ভায়োলেশন হয়েছে, অথবা তুমি কমেন্ট লেখো নাই, তাই না, অথবা তুমি অবসুলেট কোনো স্টেটমেন্ট লিখছো, সো এখানে স্পেসিফিক এই টাইপের কোশ্চেন হতে পারে আর কি। আচ্ছা, তো এখন আমরা দেখি নেক্সট ফেজ হচ্ছে যে কোডিং সাপোর্ট মেথড। এই কোডিং সাপোর্ট মেথড জিনিসটা হচ্ছে যে ডেভেলপারকে কিছু টুলস প্রোভাইড করা, বা এমন কোনো টুলস থাকতে পারে যেগুলো আমাদের এই কোডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করাটা আমাদের জন্য ইজি হয়। যেমন হতে পারে যে আহ, তোমার বেশ কিছু আইডি হতে পারে, যেমন ইন্টেলিসেন্স, গিটহাব কোপাইলট, তাই না। এই জিনিসগুলো কি করে যে আমরা একটা স্টেটমেন্ট যখন লেখা শুরু করি ওটা অটো কমপ্লিশন হয়। তারপরে হচ্ছে কোনো একটা সিনটেক্স যদি এরর হয় সেটা হাইলাইট করে দেখায় পাশে। তারপরে হচ্ছে কোড অডিটর। কোড অডিটর আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার স্ট্যাটিক অ্যানালাইসিস করে, স্ট্যাটিক অ্যানালাইসিস করে বাগটা দেখায়, যে হয়তো বলে যে এখানে হয়তো তুমি ডিভিশনের পরে একটা জিরো হয়ে যেতে পারে, তাই না, বা এখানে এই ধরনের ভার্নাবিলিটিস হতে পারে, ঠিক আছে, এখানে হয়তো তোমার না নাল ভ্যালু এক্সেপশন দিতে পারে। এই ধরনের জিনিসগুলা হচ্ছে যে কাজগুলা করে এই জিনিসগুলাকে বলি কোড অডিটর। আর লাস্টে হচ্ছে সিনটেক্স হাইলাইটিং। এটাও বেসিক্যালি আমাদের বিল্ডিং আইডিতে, এখন মডার্ন বিল্ডিং আইডিতে থাকে যে একটা ফর লুপ যদি লিখি তাহলে তার স্টার্টিং ব্র্যাকেট কোথায়, শেষ ব্র্যাকেট কোথায়, যেমন তারপরে হচ্ছে এর ভ্যারিয়েবল গুলার কালার গুলা দেখায়, তাই না, তারপরে রিজার্ভ ওয়ার্ড গুলার কালার গুলা দেখায় যাতে আমরা ইজিলি কোডটাকে রিড করতে পারি, ইমপ্রুভ করতে পারি। সো তার মানে কোডিং স্ট্যান্ডার্ড আর কোডিং সাপোর্ট মেথডের মধ্যে পার্থক্যটা বুঝছো। কোডিং স্ট্যান্ডার্ড হচ্ছে আমি কোডটা লেখার যে রুলস গুলা, যেগুলো একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন হয়তো থেকে বলে দেওয়া থাকে, এই জিনিসগুলোকে বলতেছি আমরা কোডিং স্ট্যান্ডার্ড। আর কোডিং সাপোর্ট মেথড মানে এই স্ট্যান্ডার্ডটা ফলো করার জন্য যে টুলস গুলা ইউজ করি এই জিনিসগুলোকে আমরা বলতেছি কোডিং সাপোর্ট মেথড। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। সো নেক্সট কাজ হচ্ছে আমাদের, নেক্সট পার্ট হচ্ছে কোড রিভিউ। এখন কোড রিভিউ জিনিসটা কি? তুমি একটা কোড করছো, তুমি একটা স্পেসিফিকেশন অনুযায়ী একটা সফটওয়্যারের কোনো একটা ইউনিটের কোড করছো। এখন কোডটা করার শেষে আমাকে কোডটা রিভিউ করতে হবে। এই রিভিউ দুই রকমের হতে পারে, ফর্মাল, সেমি ফর্মাল। বেসিক্যালি এখানে আমরা তিন ধরনের দেখছি। তো এখানে ফর্মাল, সেমি ফর্মাল এক্সামিনেশন হতে পারে যে বেসিক্যালি যে কোডটা লিখছে এর বাইরে অন্য একটা টিম এসে কোডটা তোমার হচ্ছে দেখতে পারে। এখন তারা কি দেখে, দেখে যে তুমি কোডিং স্ট্যান্ডার্ডটা ফলো করছো কিনা তোমার কোডে। তারপরে তোমার এই ইউনিটটার জন্য যে ডিজাইন স্পেসিফিকেশন আছে সেই ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী তোমার কোডটা লেখা হয়েছে কিনা, তারপরে তোমার কোডটা ইফিশিয়েন্টলি এক্সিকিউট হচ্ছে কিনা, তাই না, এই জিনিসটা বেসিক্যালি রিভিউ করবো। তো এই রিভিউটা বেসিক্যালি আমরা তিনটা ওয়ে দেখি, একটা হচ্ছে কোড ইনস্পেকশন, পিয়ার রিভিউ, আর একটা হচ্ছে ওয়াক থ্রু। কোড ইনস্পেকশনটা কি জিনিস? কোড ইনস্পেকশনটা হচ্ছে সবচেয়ে ফর্মাল মেথড। এখানে আলাদা একটা টিম থাকবে, হয়তো একটা এসকিউ, তোমার হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা টিম থাকবে, সেখানে ট্রেইনড একটা মডারেটর থাকবে যে তারা বলবে আচ্ছা প্রথমে এই পার্টটা করি, তারপরে এই পার্টটা করি, তারপরে এই পার্টটা করি, তাই না। এখানে প্রিডিফাইন রুলস থাকবে, চেক লিস্ট ধরে ধরে কাজগুলা করা হবে, এখানে ফর্মাল রিপোর্ট করা হবে, এবং এখানে বেসিক্যালি তোমার হচ্ছে যদি কোনো ডিফেক্ট থাকে এই ডিফেক্টটা ডিটেকশনের চান্সটা খুবই হাই, মানে। আচ্ছা, এরপরে হচ্ছে যে লেস ফর্মাল, এর থেকে লেস ফর্মাল হচ্ছে পেয়ার রিভিউ। পেয়ার রিভিউ মানে তুমিও কোডার আর তোমার আরেকটা কলিগও কোডার। তখন কি করবা, যে তুমি যে কোডিংটা লিখছো তাকে রিভিউ করতে দিবা, আর তার সে যে কোডিংটা করছে সেটা তুমি করবা। এই জিনিসটাকে বলা হয় যে পেয়ার রিভিউ বা পেয়ার প্রোগ্রামিং। হ্যাঁ, তো এটা বেসিক্যালি ডে টু ডে আমরা যখন অপারেশনটা করি। কোড ইনস্পেকশনটা অনেক কস্টলি, এটা নর্মাল একেবারে পরে বা লাস্টে বা ক্রিটিক্যাল সেকশনের জন্য করা হয়, সবগুলা সেকশনের জন্য করা সম্ভব না। কিন্তু পিয়ার রিভিউটা বেসিক্যালি ডে টু ডে তুমি প্রতিটা মডিউলের সাথে সাথে কাজটা করো আর কি। হ্যাঁ, আচ্ছা, লাস্ট পার্ট হচ্ছে
ওয়াক থ্রু। ওয়াক থ্রু কি জিনিস? ওয়াক থ্রু হচ্ছে বেসিক্যালি তুমি যে কোডিংটা লিখছো, এই কোডিংটা তুমি একটা অডিয়েন্সের সামনে এক্সপ্লেন করতেছো যে তুমি এই কোডিং এ কি করছো, তোমার নলেজটা শেয়ার করছো তোমার জুনিয়র টিমমেটের সাথে, বা তুমি হচ্ছে যে অন্য কারোর সাথে তুমি হচ্ছে তোমার এই কাজটাকে তুমি শেয়ার করতেছো, যাতে নলেজ শেয়ার করতেছো, তারা হয়তো তোমাকে আর একটু বেটার সাজেশন করতে পারে যে না এই জিনিসটা হয়তো এইভাবে করা গেলে হয়তো তোমার ইফিসিয়েন্সিটা একটু বাড়তে পারে। এরকম। ঠিক আছে, কোড রিভিউটা বোঝা গেছে? ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। সো এখানে আমাদের বেসিক্যালি আবার কম্প্যারিজনটা দেওয়া হয়েছে। সো এখানে আমরা কোড রিভিউ যখন করি, তো আমরা এখানে বেসিক্যালি কি কি ম্যাট্রিকটা আমরা কনসিডার করি। এখানে ম্যাট্রিক হচ্ছে একটা হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে হচ্ছে আমরা যখন কোডিং থাকে তখন কোডিং এর বিভিন্ন পাথ থাকে। ধরো তোমার একটা ইপের মধ্যে ইয়েস ট্রু যদি হয় তাহলে সে একটা পাতে চলে গেল, যদি এটা ফলস হয় তাহলে আর একটা পাতে চলে গেল, তাই না? তার মানে এরকম কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথ গুলো আছে, প্রতিটা পাথ এই পাথ গুলাকে তুমি কনসিডার করছো কিনা, বা কতগুলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে একটা জিনিস। আর একটা হচ্ছে তোমার টোটাল ওভারঅল কোডের সাইজ কতটুকু। একটা হচ্ছে কমেন্ট ডেনসিটি, এটা বোঝায় যে তুমি টোটাল কোডের মধ্যে তোমার কমেন্ট কতগুলা লাইন কোড, কতগুলো লাইন কমেন্ট আছে। আর একটা হচ্ছে ডিফেক্ট ডেনসিটি। ডিফেক্ট ডেনসিটি হচ্ছে তোমার প্রতি ইউনিট কোডের মধ্যে একটা ইউনিট কোডে কতগুলা করে ডিফেক্ট পাওয়া যাচ্ছে, তাই না? এই কোড রিভিউ শেষে বেসিক্যালি এই ম্যাট্রিক গুলা তৈরি করা হয় বেসিক্যালি, বা রিপোর্টিং করা হয়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে ডিবাগিং। আচ্ছা, ডিবাগিং জিনিসটা কখন হয়? ডিবাগিং জিনিসটা হচ্ছে যে তুমি কোনো একটা কোডের মধ্যে ডিফেক্টকে খুঁজে পাওয়া, খুঁজে সেটাকে ফিক্সড করা, এই জিনিসটাকে বলতেছি আমরা হচ্ছে ডিবাগিং, তাই না? তো নর্মালি আমাদের এখানে দেখো দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ডেক্স চেকিং আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ডিবাগিং। ডেক্স চেকিং জিনিসটা কি? এটা বেসিক্যালি বেশ সিম্পল একটু, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে কি করে যে তুমি কোড যেটা লিখছো দেখতেছো যে তোমার অন পেপার অনুযায়ী তোমার যে ডিটেইল স্পেসিফিকেশন আছে, ম্যানুয়াল আছে, ওই ম্যানুয়াল অনুযায়ী কাজটা হচ্ছে কিনা ট্রেস করতেছো যে এইটা আমি কেন করতেছি। তারপরে হচ্ছে যে তুমি অনেক সময় খেয়াল করে যে ঠিক আছে যে আমি মনে মনে চিন্তা করতেছি যে ইউজার যে কোডটা লিখতেছে যে সে দেখতেছে যে কোনো জায়গায় ভুল হইলো কিনা, কোনো কিছু ঠিক হইলো কিনা, তাই না? নর্মালি একটা স্যাম্পল ইনপুট ডাটা দিয়ে চেক করা হয়। এখানে নর্মালি কোনো টুলস ইউজ করা হয় না। নর্মালি সিম্পল অ্যালগোরিদমের জন্য আমাদের এই ডেস্ক চেকিংটা ঠিক আছে, বাট আমার যদি কমপ্লেক্স প্রোগ্রাম হয় তাহলে কমপ্লেক্স প্রোগ্রামের জন্য ডেস্ক চেকিংটা কাজ করবে না। এখানে সব ধরনের এরর গুলা খুঁজে পাবে না, ডিফেক্ট গুলা খুঁজে পাবে না। তাহলে আমার কমপ্লেক্স কাজের জন্য কি করতে হবে? তোমার অ্যাকচুয়াল ডিবাগিং বা ডাইনামিক লেভেলে যেতে হবে। এখন এই স্ট্যাটিকের সাথে ডাইনামিকের মেইন পার্থক্য হচ্ছে এটা তুমি রিয়েল ডাটা দিয়ে টেস্ট করতেছো, বিভিন্ন টেস্ট কেস দিয়ে এটা রান করতেছো, বা এটা রান টাইমে তুমি বিভিন্ন বিহেভিয়ার গুলা দেখতেছো, বিভিন্ন ডাটা গুলা দেখতেছো, বিভিন্ন ডিবাগিং টুলস ইউজ করা হয়, ব্রেক পয়েন্ট দেওয়া হয়, বিভিন্ন ডাটা ইনপুট দিয়ে ভ্যারিয়েবল গুলার ভ্যালু দেখা যায় যে এখানে ক্যালকুলেশন অনুযায়ী ভ্যারিয়েবলের ভ্যালু গুলা হলো কিনা। ঠিক আছে, এবং এই ধরনের ডিবাগিং বেসিক্যালি তোমার যখন একটা কমপ্লেক্স বাগ থাকে সেই ধরনের বাগ খোঁজার জন্য আমাদের অ্যাকচুয়ালি এই ডাইনামিক ওয়েতে আমার ডিবাগিংটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসি আমাদের ইউনিট টেস্টিং। সো ইউনিট টেস্টিং এ দেখো আমাদের এখানে চারটা পার্ট আছে, বেসিক্যালি সিকোয়েন্সিয়াল পার্ট। আমরা দেখি যে এখানে আমাদের টেস্ট পারপাস, আমাদের এখানে টেস্ট পারপাসটা কি কি হবে, টেস্ট প্রসিডিউরটা কি, এক্সিকিউশন এবং ইভালুয়েশন স্টেজ, এবং ফাইনালি হচ্ছে টেস্ট টেকনিক। সো প্রথমে হচ্ছে ইউনিট টেস্টের পারপাসটা কি? ইউনিট টেস্টিং এর পারপাস হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার একটা ইউনিট যে তৈরি করছে সেই ইউনিটটা ঠিকঠাক মতো স্যাটিসফাইংলি কাজ করতেছে কিনা, তাই না? আমাদের এবং হচ্ছে আমরা এই জিনিসটা করার জন্য বেসিক্যালি আমরা কতগুলো টেস্ট স্পেসিফিকেশন ডিজাইন করি যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সফটওয়্যারটা যেন কাজ করতেছে,
এইটা বোঝার জন্য আমাদের কতগুলো টেস্ট স্পেসিফিকেশন লিখতে হয়। ঠিক আছে? এবং সেই অনুযায়ী আমাদের এই সফটওয়্যারটাকে টেস্ট করতে হয় এই স্পেসিফিকেশন অনুযায়ী। এখন এই টেস্ট যখন করব তখন দেখা যাবে যে আমার ২ টা জিনিস আছে। একটা হচ্ছে ফেইলিউর। ফেইলিউর জিনিসটা কি? তুমি টেস্ট করতে গিয়ে দেখতেছো যে তোমার অ্যাকচুয়ালি আউটপুট যেটা আসার কথা ওইটা আসতেছে না। ঠিক আছে? কিন্তু এইটা কেন আসতেছে না? এটা বেসিক্যালি তোমার কোডিং এর ভিতরে কোনো একটা ভুল হইছে, হইছে সেটা তো তুমি দেখতেছো না। তুমি আউটপুট দেখতেছো, তাই না? আমরা যদি এখানে ফিগারটা দেখি বেসিক্যালি যে আমাদের ফেইলিউরটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। কোডিং এর আউটপুটটা দেখতে পাচ্ছি, তাই না? ইনপুট দিয়ে আউটপুটটা দেখতে পাচ্ছি। এখন আমার দেখতেছি যে যেটা অ্যাকচুয়ালি আসার কথা সেটা আসতেছে না। এখন ডিফেক্ট তাহলে কি হচ্ছে? বেসিক্যালি কোডের ভিতরে আমাদের কিছু ডিফেক্ট বা আছে, তাই না? এই এর কারণে বেসিক্যালি ফেইলিউরটা হয়। অনেক সময় কি হয়? যে মাল্টিপল কারণে কোনো একটা ফেইলিউর ঘটতে পারে আরকি। হ্যাঁ? তাহলে এখানে কি হবে? যে আমাদের বেসিক্যালি যখন একটা ফেইলিউর হবে তাহলে সেই ফেইলিউর এর জন্য এর বেসিক্যালি রুট কজ টা কি? সেই জিনিসটাকে আবার আইডেন্টিফাই করে সেইটাকে আমার ফিক্স করতে হবে। ঠিক আছে? এবং এই লুপটা চলতে থাকবে। তাই না? তো এখানে বেসিক্যালি আমাদের দেখো ইউনিট টেস্টিং এর ভিতরে আমাদের প্রথমত টেস্ট প্ল্যানিং করতে হবে। টেস্ট প্ল্যানিং এর ভিতরে কি থাকবে? যে তুমি আসলে একটা ইউনিটকে কিভাবে টেস্ট করবা? কার পরে মানে তোমার শিডিউলটা কেমন হবে? যে তোমার যদি মাল্টিপল ইউনিট থাকে, কাকে আগে করবা, কার পরে কি হবে, কার পরে এখানে ডিপেন্ডেন্সি থাকে নরমালি একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটের। তার মানে কোনটাকে আগে করবা, কোনটাকে কার পরে করবা তার মানে একটা শিডিউল থাকবে। তোমার ফ্রেমওয়ার্ক থাকতে পারে যেমন যে ইউনিট বা পাই টেস্ট এটা তোমার ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক অনুযায়ী তোমার হচ্ছে যে টেস্টিং টুলস গুলা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে এর স্কোপ গুলা কি হবে, এর রুলস গুলা কি হবে এই অনুযায়ী আমাদের একটা টেস্ট প্ল্যান ডকুমেন্ট করতে হবে যে কোনো একটা ইউনিটের জন্য বেসিক্যালি প্রতিটি ইউনিটের জন্যই আমার হচ্ছে একটা টেস্ট প্ল্যান ডকুমেন্ট তৈরি করতে হবে। দেন আমাদের হচ্ছে টেস্ট প্রিপারেশন। এই ডকুমেন্ট অনুযায়ী আমাকে এখন টেস্ট ডাটা তৈরি করতে হবে। ওই অনুযায়ী আমাদের হচ্ছে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেমন এর হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং মানে আমার ইন্ডিভিজুয়াল ইউনিটের জন্য যেটা যেটা লাগে। প্রিপেয়ার ড্রাইভার অ্যান্ড স্টাফস এই ২ টা আমরা একটু পরে এক্সপ্লেইন করব। এই ২ টার অর্থটা কি। আচ্ছা, এরপরে আমাদের যখন টেস্ট প্রিপারেশন হয়ে গেল তখন আমরা অ্যাকচুয়ালি টেস্ট এক্সিকিউশনটা করব। আমার প্ল্যান অনুযায়ী টেস্টটাকে রান করব। কি রেজাল্ট পাইলাম সেগুলোকে রেকর্ড করব। এর লগ গুলাকে আমার দেখতে হবে, তাই না? এই জিনিসটা তারপরে হচ্ছে কি আমার টেস্ট ইভালুয়েশন। এখন আমাকে দেখতে হবে যে আমি এই টেস্ট করার পরে দেখব যে আমার এখানে কি, কি ভুল পাইলাম, তাই না? এখানে আমাদের কোন জিনিসটা পাস করতেছে, কোন জিনিসটা স্টেটমেন্টটা ফেইলিউর হচ্ছে। এরপরে ফেইলিউর এনালাইসিস করে আমাকে সেই সেই ডিফেক্ট গুলাকে তোমাকে কি করতে হবে? ফিক্সড করতে হবে। ফিক্সড করার পরে আমাকে কি করতে হবে? আবার রিটেস্ট করতে হবে, অ্যাসেস করতে হবে। যে আবার ই ই ইভালুয়েশন করব ডাটা দিয়ে। তখন দেখব যে আবার কি আউটপুট আসলো। তার মানে এই ৩ নাম্বার আর ৪ নাম্বার এটা একটা রিপিটেড স্টেপ। তুমি হচ্ছে যে এটা এক্সিকিউশন করতেছো, লগ রিপোর্ট দেখতেছো, রেজাল্ট দেখতেছো। তুমি যে যতক্ষণ না কমপ্লিটলি এটা পাস না করবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। ওয়ান বাই ওয়ান আমার যে ফেইলিউর গুলো হবে সেগুলাকে ফিক্সড করে মানে ডিফেক্ট গুলাকে ফিক্সড করে আমাকে আবার রিটেস্ট করে দেখতে হবে যে আমার এখন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে? বুঝা গেছে ইউনিট টেস্টিং প্রসিডিউরটা? জি স্যার। ওকে। হ্যাঁ, কোশ্চেন থাকলে তোমরা লিখে রাখতে পারো খাতায়। আমি অবশ্যই লাস্টে কোশ্চেনের অ্যান্সার গুলো দিব তোমাদের। বা এখনো বলতে পারো ইন্ডিভিজুয়াল কোনো জায়গায় কোশ্চেন থাকলে। আচ্ছা, এখন আসি যে ড্রাইভার আর স্টাফ এই ২ টা জিনিস কি জিনিস? একটু আগে আমরা দেখলাম যে ড্রাইভার আর স্টাফ। এখন আমরা ধরো ইউনিট টেস্টিং করতেছি, হ্যাঁ? এখন ইউনিট টেস্টিং করার সময় ধরো আমরা যখন কোনো একটা ইউনিটকে টেস্ট করতেছি, এখন এমন হতে পারে যে আমি এখান থেকে আরেকটা জায়গায় কল হচ্ছে। আরেকটা ফাংশন কল হচ্ছে। বাট ওই ফাংশনটা এখনো আমি ইমপ্লিমেন্ট অবস্থায় নাই। ওই মডিউলটা এখনো আমি ডেভেলপই করি নাই। তাহলে কি করব? তার রিপ্লেসমেন্ট এ ধরো একটা ফাংশন কল করতেছে। এখন ওই ফাংশনটা আমি এখনো ডেফিনিশন করি নাই, লিখি নাই।
তাহলে তার পরিবর্তে আমাকে একটা ডামি ফাংশন লিখতে হবে, তাই না? এই জিনিসটাকে বলা হয় ডামি কোড। এই জিনিসটাকে বলা হয় ডামি কোড। তো নরমালি আমার যখন আমরা তোমার হচ্ছে যে ইউনিটটা আমার টেস্ট করতেছি তাকে যদি কোনো একটা ফাংশন কল করে, তাহলে এই ডামি যে 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 ফাংশনটা কল করবে সেটা যদি এখনো ইমপ্লিমেন্ট না হয়, ইমপ্লিমেন্ট করা না থাকে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে ড্রাইভার। আর যদি উল্টাটা হয় যে আমি যেটাকে কোড করতেছি সে কল করতেছে, কিন্তু যাকে কল করতেছে সেটা এখনো ইমপ্লিমেন্ট করা হয় নাই, তাহলে সেটাকে আমরা বলবো স্টাব। ঠিক আছে? তো এইটা বেসিক্যালি একটা আরেকটা কমপ্লিমেন্ট হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে টেস্ট ম্যানেজমেন্টের মধ্যে কি কি আছে দেখো। টেস্ট ডাটা জেনারেটর, তার মানে তোমার অবশ্যই একটা মডিউল থাকতে হবে যে কোনো একটা ইউনিটের জন্য সে তোমার ডাটাগুলাকে জেনারেট করে দিবে, ইনপুট ইনপুট কেসগুলো জেনারেট করবে। তারপরে হচ্ছে তোমার বাগ কার্ভ তৈরি করা লাগতে পারে, যে তুমি হচ্ছে যে মনে করো যে তুমি সফটওয়্যারটা যখন রান করতেছো তখন ওভার দা টাইমে কতগুলা বাগ পাইতেছো, বাগ ফাইন্ডিং করতেছো, সেই অনুযায়ী একটা বাগ কার্ভ থাকবে। তারপর হচ্ছে বাগ কন্ট্রোল চার্ট থাকতে পারে, যে তুমি হচ্ছে যে মানে ওভার দা টাইমে তুমি হচ্ছে কতগুলা বাগ পাইলা আর সোফার কতগুলা বাগ ফিক্সড করছো, সেটার একটা গ্রাফ। তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে এরর রিমুভাল, ফিক্সড রুট কজেস, তোমাকে হচ্ছে যে মানে সিমটমসটা মানে কোন রকম সিমটমস মানে হচ্ছে যে কোনো একটা এররের কারণে তোমার হচ্ছে একটা সিমটমস দেখা দিচ্ছে, তার মানে তুমি শুধু সিমটমসটাকে কোনোভাবে কন্ট্রোল করবে না, মানে শুধু আউটপুটটাকে কোনো মতে হ্যান্ডেল করলে হবে না, তোমার মেইন যে কজ গুলার কারণে তোমার এই সিমটমসটা হচ্ছে ওই কজ গুলাকেই তোমাকে বেসিক্যালি ফিক্সড করতে হবে। এবং ফাইনাল তোমার একটা হচ্ছে সিস্টেমেটিক টেস্ট ডিজাইন প্ল্যানিং থাকতে হবে, তাই না? ওভারঅল এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের টেস্ট ম্যানেজমেন্টের মধ্যে আছে। এখন আমরা আসি যে বাগ ডিসকভারি কার্ভ আর বাগ কন্ট্রোল কার্ভটা দেখতে কেমন। এটা এটা অনেক সময় পরীক্ষায় আসে, আমি দেখছি যে তোমাদের হচ্ছে এই কার্ভ গুলো দেওয়া থাকবে, এখানে বলবে যে বাগ ডিসকভারি কার্ভটার আসলে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা কেমন, বা বাগ কন্ট্রোল গ্রাফটার ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা কেমন। তো এখানে দেখো যে বাগ ডিসকভারি কার্ভের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা হচ্ছে যে আমার যখন শুরু হবে তখন আমি অল্প অল্প বাগ পাবো, আমার টাইমটা আস্তে আস্তে যেতে যেতে আমার বাগটা সবচেয়ে পিক পয়েন্টে উঠবে, এবং আমার একটা সময় আবার যখন যাব তখন আমার বাগটা আস্তে আস্তে কমে আসবে, তাই না? এটা হচ্ছে যে বেল কার্ভের মতো দেখতে আর কি, বাগ ডিসকভারি কার্ভটা। আর বাগ কন্ট্রোল কার্ভটা হচ্ছে যে তুমি মনে করো যে ওভার দা টাইম তুমি যদি একটা বাগ পাও তাহলে সেটাকে ফিক্স করতেছো, আবার বাগ পাইতেছো, ফিক্স করতেছো, এরকম পাইতে পাইতে একটা সময় গিয়ে তোমার হচ্ছে ফিক্স ফিক্সড এর কার্ভটা উপরে চলে যাবে, হ্যাঁ, আর বাগ ফাউন্ডের কার্ভটা আস্তে আস্তে নিচে পাওয়া যাবে। যদি এমন হয় যে বাগ ফাউন্ড তুমি বেশি পাচ্ছ, ফিক্সড এখনো কম আছে, তখন বোঝা যাবে যে তোমার প্রজেক্টটা এখনো পিছনে আছে, ল্যাগিং বিহাইন্ড অবস্থায় আছে আর কি। তো এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা একটু খেয়াল রাখবা, যে বাগ কন্ট্রোল চার্ট এবং হচ্ছে বাগ ডিসকভারি কার্ভটা। আচ্ছা, এখন আসি হচ্ছে টেস্টিং ইউনিট। আমরা জানি যে টেস্টিং ইউনিট হচ্ছে আমাদের টু কাইন্ডস অফ টেস্টিং ইউনিট, ওয়ান ইজ হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং আর অ্যানাদার হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। সো হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে বেসিক্যালি কি থাকে, যে আমাদের কোডিং এর ভিতরে কোডিং স্ট্রাকচারটাকে আমরা বেসিক্যালি অ্যানালাইসিস করি, তাই না? যে এখানে বেসিক্যালি তোমার এই হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে তোমার সোর্স কোডের একটা নলেজ অনুযায়ী তোমার হচ্ছে যে এর স্ট্রাকচারাল টেস্টিংটা করা হয়, এটাকে অনেক সময় স্ট্রাকচারাল টেস্টিং ও বলা হয়। তো এর মধ্যে এই হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে কি কি কাজ করা হয়, বেসিক্যালি স্টেটমেন্ট কাভারেজ, কন্ডিশনাল কাভারেজ, ডিসিশন কাভারেজ এবং মাল্টিপল কন্ডিশন কাভারেজ, এই ক্রাইটেরিয়া গুলাকে কনসিডার করা হয় হোয়াইট বক্স টেস্টিং এর মাধ্যমে। আর ব্ল্যাক বক্স টেস্টিং এ কি করা হয়, ব্ল্যাক বক্স টেস্টিং এ তোমার কোডিং এর মধ্যে কি লিখছো তুমি জানো না, বাট তুমি একটা ইনপুট দিচ্ছ এবং আউটপুট দিচ্ছ, এই বিহেভিয়ারটা দেখে তুমি যে টেস্টটা করতেছো, তুমি যে ইনপুট দিচ্ছ তুমি জানো এর অ্যাকচুয়াল আউটপুট কেমন, তাহলে তুমি ইনপুট দিয়ে দেখতেছো যে আমার আউটপুটটা ঠিক মতো আসতেছে কিনা, তাই না? তাহলে তুমি হচ্ছে যে তার জন্য আমার ইনপুট আউটপুট কেস গুলাকে আমার বিভিন্ন ভাবে কাজ করা যায়, যেমন হচ্ছে ইকুইভ্যালেন্স, এখানে টেকনিক গুলো আছে, যেমন ইকুইভ্যালেন্স পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, কজ ইফেক্ট গ্রাফিং এন্ড এরর এমবেডিং, এই চারটা প্রসেস আর কি।
সো নর্মালি আমাদের যখন একটা টেস্ট করি তখন আমাদের নর্মালি কোনো একটা ইউনিটকে যখন টেস্ট করি তখন আমার হোয়াইট বক্স টেস্টিংও যেমন লাগবে, ব্ল্যাক বক্স টেস্টিংও লাগবে, মানে দুইটাই লাগবে। এমন না যে একটা আর একটা অল্টারনেটিভ, এমন কনফিউশন না যে আমার শুধু হোয়াইট বক্স টেস্টিং করলেই হলো বা আমার শুধু ব্ল্যাক বক্স টেস্টিং করলেই হলো না। আমার হোয়াইট বক্স টেস্টিংও লাগবে, এটা তোমার বেসিক্যালি ইন্টারনাল কোডের জন্য। আর ব্ল্যাক বক্স টেস্টিংটা লাগবে তোমার কোডিং বিহেভিয়ারের মানে এরর গুলা ডিটেক্ট করার জন্য, তাই না? আচ্ছা, তো এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো যেমন আমরা যদি হোয়াইট বক্স টেস্টিং এর কথা চিন্তা করি, তো হোয়াইট বক্স টেস্টিং এ দেখো আমাদের যদি মনে করো একটা কন্ডিশন আছে, সাপোজ ইফ এ ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড বি ইজ লেস, সরি, এ ইজ গ্রেটার দেন 0, এস, আর বি ইজ লেস দেন 10। সো এখানে দেখো আমার হোয়াইট বক্স টেস্টিং এ বেসিক্যালি আমার স্টেটমেন্ট কাভারেজ, ডিসিশন কাভারেজ, কন্ডিশন কাভারেজ, মাল্টিপল কন্ডিশন কাভারেজ, এই জিনিসগুলো কনসিডার করা হয়। তো এখানে আমাদের স্টেটমেন্ট কাভারেজটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট বা উইকেস্ট ধরতে পারি, আর মাল্টিপল কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট। হ্যাঁ, তো যেমন স্টেটমেন্ট এক্সিকিউশন, এখানে এ আর বি এর যে কোনো একটা র্যান্ডম ভ্যালুর জন্য আমি ভ্যালু জাস্ট এটাকে এক্সিকিউট করলাম, তাহলে এটা হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে মিনিমাম টেস্ট হচ্ছে কেস, মিনিমাম টেস্ট হচ্ছে একটা, যে কোনো একটা ভ্যালুর জন্য তুমি এই লাইনটাকে এক্সিকিউট করলাম। এখন তুমি যদি এটাকে ডিসিশনের জন্য কনসিডার করো, ডিসিশনের জন্য কনসিডার করলে বেসিক্যালি এটা ইয়েস ব্রাঞ্চও থাকবে, ফলস ব্রাঞ্চও থাকবে, মানে ট্রু ব্রাঞ্চও থাকবে, ফলস ব্রাঞ্চও থাকতে হবে। তার মানে তোমার একটা ডাটা দিয়ে দেখতে হবে এটা ইয়েস মানে এই দুইটা যদি এটা যদি স্যাটিসফাই করে তাহলে তোমার কি হইলো, আবার আরেকটা কন্ডিশন দিয়েও দেখতে হবে যে এটা যদি ফেইল হয় তখন কি হবে। আচ্ছা, এইটা কন্ডিশনের জন্য আমার বেসিক্যালি 2 to 3 স্টেটমেন্ট লাগবে। 2 to 3 স্টেটমেন্ট কেমন, তুমি দুইটা এমন একটা কেস দিলা যেটা ট্রু হবে, আবার এমন একটা কন্ডিশন দিলে যে যে কোনো একটা যদি ফলস হয়, এইটা অথবা এইটা যে কোনো একটা ফলস যদি হয় তখন কি হবে, আবার দিলে যে দুইটাই যদি ফলস হয় তাহলে কি হবে, তাই না? তখন আমার এরকম একটা কন্ডিশন তোমার 2 to 3 টেস্ট কেসেস লাগবে। আর আমি যদি মাল্টিপল কন্ডিশন চেক করি, মাল্টিপল কন্ডিশনটা সবচেয়ে হচ্ছে তোমার হচ্ছে স্ট্রংগেস্ট, তখন তোমাকে এ এর ভ্যালু, বি এর ভ্যালু দুটাই ট্রু দিয়ে চেক করতে হবে, এর ভ্যালু ট্রু, বি এর ভ্যালু ফলস দিয়ে চেক করতে হবে, আবার কি করতে হবে, উল্টাটা হবে যে এইটা ফলস এইটা ট্রু, আরেকবার হবে এইটা ট্রু এইটা ফলস, এবং ফাইনালি হচ্ছে দুইটাই ফলস ফলস দিয়ে, মানে চারটা তোমার হচ্ছে কন্ডিশন দিয়ে তোমার চেক করতে হবে আর কি। তো আমাদের হোয়াইট বক্স ক্রাইটেরিয়া গুলো বুঝলাম, আমাদের এই চারটা ক্রাইটেরিয়া। এখন আমরা আসি ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক গুলো নিয়ে। সো ব্ল্যাক বক্স টেস্টিং এর চারটা টেকনিক, একটা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং। ইকুইভ্যালেন্স পার্টিশনিংটা হচ্ছে, দেখো যে তোমার যদি একটা কোনো একটা মনে করো যে মডিউলে আমাদের মাল্টিপল ক্লাস আছে মনে করো, যে ধরো একটা ক্লাস হতে পারে যে 18-র নিচে যদি হয় তাহলে একটা একটা ক্লাস, 18 থেকে 65 যদি হয় একটা ক্লাস, 65-র উপরে যদি হয় আর একটা ক্লাস। তার মানে প্রতিটা ক্লাসের জন্যই তোমার ইনপুট সেট রাখতে হবে। হ্যাঁ, তোমার টেস্ট ইনপুট ডাটা তোমার তৈরি করতে হবে আর কি, প্রতিটা ক্লাসের জন্য। তুমি মনে করো যে একটা ক্লাসের জন্যই সব করলা, বাকি বাকি আর একটা ক্লাস করলা না, তাহলে হবে না আর কি। হ্যাঁ, এরপরে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস হচ্ছে তুমি মনে করো যে তুমি এরকম করলা যে তোমার বাউন্ডারির ভ্যালিড ইনপুট হচ্ছে 1 to 99, তাহলে আমাকে চেক করতে হবে যে এই প্রতিটা ভ্যালুর আগে পরের ডাটাগুলা দিয়ে সব, যেমন আমাদের 1 to 99 এর জন্য আমাদের বাউন্ডারি ভ্যালু কি হবে, 1-এর আগে কে 0, 1-এর পরে কে 2, তার মানে 0 1 2, আবার 99-এর আগে কে 98, এবং 99-এর পরে কে 100, তার মানে আমাদের এখানে এই 1 to 199 এই রেঞ্জের আমাদের যদি রেঞ্জ হয় তাহলে এর বাউন্ডারি ভ্যালু গুলো হবে 0 1 2 98 99 100। এটা বুঝছো সবাই? কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো এটা বুঝছো কিনা, যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এর এই টেস্ট কেসটা বুঝছো কিনা।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই, যে কজ এন্ড ইফেক্ট গ্রাফিং। কজ এন্ড ইফেক্ট গ্রাফিং হচ্ছে, তুমি ধরো একটা ইনপুট দিলা, ওই ইনপুটের জন্য তুমি একটা আউটপুট পাইলা, তার মানে তুমি একটা ইনপুট আউটপুট একটা লজিক্যাল রিলেশনশিপ তৈরি করে ফেললা। হ্যাঁ, লজিক্যাল রিলেশনশিপ তৈরি করলে কি হবে, আলটিমেটলি তুমি মাল্টিপল ইনপুটের জন্য আমার এক একটা ইনপুটের জন্য এক একটা আউটপুট পাইলা আর কি, বা বিভিন্ন ইনপুটের জন্য তুমি আউটপুট গুলো জেনারেট করলে, তার মানে তোমার বেসিক্যালি কি হবে, যে একটা টেস্ট কেস ড্রিভেন একটা গ্রাফ তৈরি হবে। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে এই গ্রাফ থেকে তুমি বিভিন্ন, তুমি হচ্ছে যে টেস্ট কেস তৈরি করতে পারবা, যে এই কেস দিয়ে আমি হচ্ছে এখন হচ্ছে আমি আমার মডিউলটাকে টেস্ট করি আর কি। আর ফাইনালি হচ্ছে এরর এমবেডিং। এরর এমবেডিং হচ্ছে যে তুমি ইচ্ছা করেই কিছু, ইন্টেনশনালি কিছু জায়গায় এরর তুমি কোডিং এর মধ্যে রাখলা, রাখার পরে তুমি তোমার টেস্ট কেসগুলাকে চেক করলা, যে তোমার টেস্ট যে কেসগুলা জেনারেট করলা, আসলে আমি ইচ্ছা করে যে এররটা রাখছি, এই এররটা আসলে এই এররটার কারণে কোনো ভুল আসতেছে কিনা, মানে ওই এররটা আসলে আইডেন্টিফাই হচ্ছে কিনা। হ্যাঁ, তুমি যে এররটা রাখলা, তার মানে তোমার যদি এররটা আইডেন্টিফাই না হয়, তাহলে অবশ্যই তোমার টেস্ট কেসগুলা কি করতে হবে, কারেকশন করতে হবে। এটা কি কোডেই ভুল রাখা হচ্ছে? হ্যাঁ, মানে ইন্টেনশনালি তুমি হচ্ছে কোডিং এ কিছু ভুল করলা, যে কোনো একটা জায়গায় তুমি ভুল রাখলা, তার মানে তুমি যে ইনপুটটা দিলা, তার মানে ওই ভুলের কারণে তো আউটপুটটাও ভুল আসবে। তার মানে তুমি এইটা দিয়ে দেখলা যে তোমার আসলে এনাফ তোমার টেস্টিং এর ক্রাইটেরিয়া গুলো আছে কিনা, যেন ওই ভুলটা রিফ্লেকশনটা আসে আর কি, এটা আসলে দেখার জন্য। আর এখানে ডিরেক্টেড গ্রাফকে মেনশন করছে কেন স্যার? ডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে যে তুমি যদি মনে করো একটা ইনপুট দিলা, একটা আউটপুট পাইলা, আবার আরেকটা ইনপুট দিলা, আউটপুট, তার মানে কি, একটা ইনপুট যদি একটা নোড ধরো আর আউটপুট যদি একটা নোড ধরো, তার মানে ইনপুটের সাথে একটা ইনপুট পেয়ে ওই আউটপুট, তার মানে তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হলো ইনপুট নোডের সাথে আউটপুট নোডের। বুঝতে পারছো? জি স্যার। তার মানে এরকম তুমি অনেকগুলো যদি ইনপুট দাও, তাহলে অনেকগুলো আউটপুট নোডও পাবা, তার মানে আলটিমেটলি কি হবে, একটা গ্রাফ তৈরি হয়ে যাবে। তার মানে এখান থেকে তুমি তখন মাল্টিপল টেস্ট কেস ডিরাইভ করতে পারবা তোমার ইউনিট টেস্টিং এর জন্য। ঠিক আছে? জি আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমরা ধরো এই ব্ল্যাক বক্স টেস্টিং এর আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। আমরা এর আগে একটা হোয়াইট বক্স টেস্টিং এর এক্সাম্পল দেখছি, এখানে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এর জন্য একটা এক্সাম্পল ধরি। তো এখানে ধরো মনে করো যে তোমার একটা ইনপুট ফিল্ড একসেপ্টেড এজ হচ্ছে 18 থেকে 65, তোমার হচ্ছে মনে করো যে তোমার একটা ফিল্ড আছে সফটওয়্যারে, তো ওই ফিল্ডের একসেপ্টেড এজ হচ্ছে 18 to 65। তাহলে আমাদের দেখো এখানে এখানে এই ভ্যালিড ভ্যালিড পার্ট হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ইনভ্যালিড পার্ট। এখন আমি যদি মনে করো যে এখানে তিনটা পার্ট আছে, তাই না, এর 18 থেকে ছোট একটা পার্ট একটা ক্লাস, 18 থেকে 65 একটা ক্লাস, এবং 65-র পরে আর একটা ক্লাস, তার মানে তোমার ইকুইভ্যালেন্স পার্টিশনিং এ অবশ্যই টেস্ট কেস যেন তিনটা ক্লাসের জন্যই থাকে, তাই না? যেমন 6 হচ্ছে আমার <18, এই এই ক্লাসের জন্য আছে, 40টা হচ্ছে আমার ভ্যালিড কেসের জন্য আছে, আর 70টা হচ্ছে যে 65 এর পরের যে রেঞ্জটা আছে ওই রেঞ্জের জন্য আছে। আর বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এখানে 17-র জন্য বেসিক্যালি কি হবে, এখানে একটা ইয়ে আছে 17 মানে 18-র জন্য বেসিক্যালি ইকুইভ্যালেন্ট বাউন্ডারি ভ্যালু হচ্ছে 18 to 65, তার মানে 18-র জন্য আমার কি থাকবে, 17, 18, 19, আর 65-র জন্য থাকবে 64, 65, 66। হ্যাঁ, এইটা থাকবে। এই স্লাইডে এখানে একটা একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 17, 18, 19, 19, 17, 18, 19, এই 19 ভ্যালুটা নাই, এটা পরে ঠিক করে দিব আমি। হ্যাঁ, স্যার ব্ল্যাক বক্স টেস্টিং আর টেকনিক আর হোয়াইট বক্স টেকনিক এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কি? আচ্ছা, মেইন পার্থক্যটা হচ্ছে, মনে করো যে তুমি একটা মনে করো একটা গাড়ি বানাইছো, এখন তুমি হচ্ছে মেকানিক্স। মেকানিক্স তুমি কি করবা, যে দেখবা যে তোমার যে পার্টসটা যেখানে থাকার কথা ওখানে আছে কিনা, তোমার তারপরে হচ্ছে যে সবগুলার ফাংশন ঠিকঠাক মতো কাজ করতেছে, মানে একেবারে ইঞ্জিন লেভেলে কাজ করতেছো। তো তার মানে ইঞ্জিনিয়ারের বিভিন্ন পার্টস গুলা তুমি টেস্ট করে 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 দেখতেছো, কানেকশন দিয়ে দিয়ে দেখতেছো, সিগন্যাল দিয়ে দিয়ে টেস্ট করে করে দেখতেছো, এই কাজটাকে বলতেছে হোয়াইট বক্স টেস্টিং। বুঝতে পারছো?
বা তুমি মনে করো গাড়ির পরিবর্তে আরো সহজ লেভেলের চিন্তা করো, মনে করো একটা সার্কিট ডিজাইন করছো তুমি একটা, হ্যাঁ, মনে করো কোনো একটা আইওটির বা এরকম টাইপের কোনো একটা সার্কিট ডিজাইন করছো। তার মানে তুমি হচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় টেস্ট করে করে দেখতেছে এখানে এই ভোল্ট দিলে আমার এখানে এই ভোল্ট আসতেছে কিনা, বা এখানে লাল বাতি জ্বলতেছে কিনা, এরকম করে করে তুমি সার্কিটের বিভিন্ন পয়েন্টে তুমি মনে করো যে এর ভোল্টেজ গুলা মেজার করলা, কারেন্ট গুলা মেজার করলা, এর রেজিস্ট্যান্স গুলা মেজার করলা, তাই না? এই জিনিসগুলো টেস্ট টেস্ট করে করে দেখলা যে এখানে এতটুকু দেওয়ার কথা, এখানে এতটুকু আসতেছে কিনা। এটা হচ্ছে আমার হোয়াইট বক্স টেস্টিং। বুঝতে পারছো হোয়াইট বক্স টেস্টিং? জি। আচ্ছা, এখন ব্ল্যাক বক্স টেস্টিংটা কি? ব্ল্যাক বক্স টেস্টিংটা তুমি, তোমার কোনো আইডিয়াই নাই যে ভিতরে সার্কিটটা কি আছে, বাট তোমার কাছে শুধুমাত্র আছে কি সার্কিটে ইনপুট দেওয়ার একটা লাইন আছে আর আউটপুট দেওয়ার লাইন আছে। এখন তুমি ইনপুট দিচ্ছ, ইনপুট যে দিচ্ছ, এখন আউটপুট প্যাটার্ন গুলো তুমি কোয়ালিটি করতেছো, তুমি দেখবা যে এই ইনপুটের জন্য আউটপুট ঠিক আসতেছে। এখন আমি যদি ইনপুটটা একটু চেঞ্জ করে দিই তখন আবার দেখবা যে একটা এক জায়গায় ঠিক আছে, আরেক জায়গায় ঠিক নাই। তাহলে এরকম করে করে আমি ইনপুট দিয়ে আউটপুট, শুধুমাত্র ইনপুটের জন্য আউটপুটটাকে আমি অ্যানালাইসিস করে দেখতেছি যে আমার ফাংশন, আমার এই ইউনিটটা ঠিক মতো কাজ করতেছে কি কাজ করতেছে না। জি স্যার, বুঝতে পারছি পুরোটা। বুঝতে পারছো? ওকে, এখন আসি আমরা হচ্ছে, তার মানে এই আমাদের হচ্ছে চ্যাপ্টার লেকচার 28-এ আমাদের বেসিক্যালি আমরা কি কি পড়লাম? কনস্ট্রাকশন ফেজ পড়লাম। কনস্ট্রাকশন ফেজে আমাদের বেসিক্যালি কি কি ছিল? কোড, কোড, আমরা কোডিং স্ট্যান্ডার্ড গুলো পড়লাম, টেস্ট জিনিসটা কি, আমরা কিভাবে রিভিউ করব, ইভালুয়েট কিভাবে করব, তাই না? এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা কিভাবে হবে। এখানে বেসিক্যালি তিনটা প্লাস ছিল কোডিং লেখার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন এবং হচ্ছে ডিজাইন স্পেসিফিকেশন। এখানে আমরা ক্রাইটেরিয়া গুলা দেখছি, ইভালুয়েশন ক্রাইটেরিয়া গুলা দেখছি। এরপরে হচ্ছে আমাদের কোডিং স্ট্যান্ডার্ড, কোডিং স্ট্যান্ডার্ডে বেসিক্যালি কি কি জিনিস ফলো করা হয়েছে, আমার নেমিং কনভেনশন গুলা ঠিক আছে কিনা, নেস্টিং ডেপথ কতটুকু হয়েছে, আমি কোনো প্রোহিবিটেড ইনস্ট্রাকশন ইউজ করছি কিনা, ঠিক আছে। এবং এই কোডিং স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি ঠিক রাখার জন্য বা হেল্পিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের আইডিই অথবা অডিটর, তারপরে সিনটেক্স হাইলাইটার, এই জিনিসগুলো আমরা সাপোর্টের মাধ্যমে কাজ করি। আচ্ছা, কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আমরা যেটা করি যে আমরা বেসিক্যালি সবচেয়ে ফর্মাল হচ্ছে ইন্সপেকশন, তারপরে লেস ফর্মাল হচ্ছে এডিট, পিয়ার রিভিউ, এবং সবার লাস্টে হচ্ছে ওয়াক থ্রু করা, তাই না? ডিবাগিং এর কাজটা কি? ডিবাগিং হচ্ছে যে কোনো একটা যদি ফল্ট পাই তাহলে সেইটাকে ফিক্সড করা। এখন এটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ডেস্ক চেকিং, এটা হচ্ছে ছোটখাটো কাজের জন্য বা সিম্পল কাজের জন্য, বাট মোর ক্রিটিক্যাল কাজের জন্য আমার অ্যাকচুয়াল বা ডাইনামিক ডিবাগিং করা লাগবে, তাই না? ফাইনালি আমাদের হচ্ছে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং এর চারটা স্টেজ। প্রথমত প্ল্যান করা, কিভাবে আমি কাজটা করব। তারপর হচ্ছে সেই প্ল্যান অনুযায়ী তার ডাটা সেট প্রিপেয়ার করা, তার টুলস প্রিপেয়ার করা। তারপরে আমি কোডিংটাকে এক্সিকিউট করব, এক্সিকিউট করার পরে আমি দেখব তার রেজাল্টের মধ্যে কোনো বাগ আছে কিনা, কোনো, তারপর কোনো এরর আছে কিনা। সেটাকে ইভালুয়েট করার পরে আমি, ইভালুয়েট করে তখন আমি আবার ওটাকে আবার এক্সিকিউট করব, আবার ইভালুয়েট করবো, এই ফেজের মধ্যে চলতে থাকবে। এবং এখানে দুইটা কনসেপ্ট আছে, যে একটা হচ্ছে ড্রাইভার আর একটা হচ্ছে স্টাফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা লাস্টে দেখছি যে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং আর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, সরি, চ্যাপ্টার 3 এবং লেকচার 28, হ্যাঁ। সো এখানে আমরা কিছু স্যাম্পল যদি কোশ্চেন দেখি, সাপোজ স্যার ফার্স্ট একটা কথা কোশ্চেন। বলার ছিল। হুম, বলো। স্যার আমি তখন বাউন্ডারিজটা একটু কম বুঝছিলাম, এই কারণে রেসপন্স করি নাই। আচ্ছা, বাউন্ডারিটা আরেকবার বোঝাই আর কি। বাউন্ডারিটা হচ্ছে মনে করো যে তোমার, তুমি একটা কোড করতেছো, সেই কোডে একটা ইনপুট ফিল্ড আছে। এখন ইনপুট ফিল্ডে একটা ভ্যালিড রেঞ্জ আছে, যে এই রেঞ্জের ডাটাই কেবলমাত্র একসেপ্টেড হবে, আদারওয়াইজ একসেপ্টেড হবে না। তাহলে তোমাকে বাউন্ডারি চেকিং করা মানে বোঝাচ্ছে যে আমাদের যে রেঞ্জ আছে, রেঞ্জের একটা লোয়ার বাউন্ডারি আছে আর একটা হচ্ছে আপার বাউন্ডারি আছে, তাই না? জি স্যার। এখন লোয়ার বাউন্ডারি কত এখানে? 18, রাইট? জি তাহলে 18 যদি হয়, তাহলে এই লোয়ার বাউন্ডারির আগে পরে দুইটা ভ্যালুকেই কনসিডার করে, যেমন 18-র আগের ভ্যালু হচ্ছে 17, আর 18-র পরের ভ্যালু হচ্ছে তার মানে 19। দুইটা ইয়ে থাকলে আমাদের টোটাল 6টা ভ্যালু আসতেছে, হ্যাঁ, এমনই 6টা হবে? ভ্যালু, হ্যাঁ 6টা ভ্যালু আছে, রাইট। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা কোশ্চেন, এই কোশ্চেন গুলা দেখি। দেখো,
Which white box coverage criteria require every decision point to take both true and false branches? কোশ্চেন এখানে অপশন হচ্ছে স্টেটমেন্ট কাভারেজ, ডিসিশন কাভারেজ, ইকুইভ্যালেন্স পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। কোনটা হবে বলো তো? আচ্ছা, মেবি অ্যান্সার গুলো পরে আসতেছে। আচ্ছা, তোমরা অ্যান্সার বলতে পারো, অ্যান্সার গুলো আমি পরে দিচ্ছি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোডিং স্ট্যান্ডার্ড কন্টেন্ট? এখানে যে অপশন গুলো আছে, 1 নম্বর অপশন হচ্ছে টেস্ট স্কেডিউল। আবার দেখো কোডিং স্ট্যান্ডার্ড কন্টেন্ট, হ্যাঁ। আরেকটা হচ্ছে নেমিং কনভেনশন, ইন্টিগ্রেশন সিকোয়েন্স, সিস্টেম রিকোয়ারমেন্ট। বলো তো এটা এটা কোনটা হবে? এটা পারার কথা। কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যে কোনটা পড়বে? দেখো, টেস্ট স্কেডিউল এটা কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যে নাই। ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন পার্টে থাকবে, সিস্টেম রিকোয়ারমেন্ট এর আলাদা। কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যে শুধুমাত্র আমার কি কি ছিল? ইন্ডেন্টেশন, নেমিং কনভেনশন, তারপরে হচ্ছে স্ট্রাকচার, তাই না? এই তিনটা। তার মানে এখানে নেমিং কনভেনশনটা বেসিক্যালি কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, প্রথমটারটা কি হবে? দেখো, ডিসিশন পয়েন্টের ক্ষেত্রে আমার ট্রু এবং ফলস দুইটা ব্রাঞ্চ থাকবে, তাই না? ট্রু ফলস কেবলমাত্র দেখো স্টেটমেন্ট কাভারেজে নাই। স্টেটমেন্ট কাভারেজ জাস্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করা, এর ট্রু ফলস কনসিডার করে না। তারপরে হচ্ছে ডিসিশন কাভারেজ, এটার কেবলমাত্র আমার ডিসিশন একটা ইয়েস ব্রাঞ্চ আর একটা হচ্ছে নো ব্রাঞ্চ। তার মানে ট্রু ফলস এই দুইটা পাতি তোমাকে কনসিডার করতে হয়, তাই না? হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্স পার্টিশন আর বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এগুলো হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে। তারপরে আমরা যদি 3 নম্বরে যাই, হোয়াট ইজ দ্য মোস্ট ফর্মাল কোড রিভিউ মেথড? কোনটা হবে বলো? কোড ইনস্পেকশন, তাই না? একটু আগেই দেখলাম। আচ্ছা, বাউন্ডারি ভ্যালু ফর দা রেঞ্জ 1 to 9 কোনটা হবে এখানে বলো তো? এ, বি, সি, ডি কোনটা হবে? স্যার বি হবে, 01। বি হবে, ঠিক বলছো? আচ্ছা, 0198 না, ইয়া সি হবে। সিতে তিনটে আছে, 012 আর 19। হ্যাঁ ঠিক আছে, সি হবে স্যার। ঠিক বলছো। তাহলে এখানে হচ্ছে সি, কারণ হচ্ছে 1 এর জন্য আমার 012 আর 99 এর জন্য 98, 99, 100, তাই না? তো অ্যান্সার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে লেকচার 29। লেকচার 29 হচ্ছে সফটওয়্যার ইন্টিগ্রেশন, ভেরিফিকেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং। আচ্ছা, সো এখানে বেসিক্যালি আমরা দেখবো যে সফটওয়্যার ইন্টিগ্রেশনের টাস্ক গুলা কি কি। বেসিক্যালি সফটওয়্যার ইন্টিগ্রেশনের স্ট্র্যাটেজিটা কি, সফটওয়্যার ভেরিফিকেশন টেস্ট বলতে আমরা এখানে কি বুঝবো, তারপরে আমরা কিভাবে এই ইন্টিগ্রেশনটাকে ইভালুয়েট করব, এবং ফাইনালি হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিংটা দেখবো। সফটওয়্যারের পরে সিস্টেম ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিংটা। তো এইটা বেসিক্যালি লেকচার 28-এ যেটা পড়লাম ইমিডিয়েটলি তারপরে ফেজ, মানে আমরা ইন্ডিভিজুয়াল ইউনিট গুলা তৈরি করার পরে আমরা সেগুলাকে এখন ইন্টিগ্রেট করে অরিজিনাল সফটওয়্যারটাকে ঠিকঠাক মতো এক্সিকিউট করতেছে কিনা সেই জিনিসটা দেখার জন্য আর কি। তো এখানে দেখো, আমাদের সফটওয়্যার ইন্টিগ্রেশন বলতে আমাদের একটা প্ল্যান বলতেছে যে আমরা কিভাবে ইন্ডিভিজুয়াল যে ইউনিট গুলো আছে সেই ইউনিট গুলাকে একসাথে কম্বাইন করে আমরা আসলে বড় যে সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যারটাকে আমরা মেইনলি করা, কনস্ট্রাক্ট করা। তো এখানে মেইন টাস্ক গুলা কি? মেইন টাস্ক হচ্ছে যে আমার হচ্ছে একটা ইন্টিগ্রেশন প্ল্যান তৈরি করা, তারপরে হচ্ছে এই ইন্টিগ্রেশন করার পরে আমরা এক্সিকিউট করব ইন্টিগ্রেশনটা, যে কম্বাইন করার পরে ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। এরপরে হচ্ছে এক্সিকিউট সফটওয়্যার ইন্টিগ্রেশন টেস্ট। এরপরে আমার হচ্ছে ডকুমেন্ট আপডেট করা,
যে আমি যে ডকুমেন্টটা করতেছি, আমি যখন সফটওয়্যারটি ইন্টিগ্রেশন করতে গেছি, তখন দেখা গেছে যে আমি অ্যাকচুয়ালি এইভাবে কাজ করতেছি না, একটু চেঞ্জ হচ্ছে, তখন আমার সাথে সাথে ওই অরিজিনাল ডকুমেন্টটাকেও আমার আপডেট করতে হবে। তারপরে হচ্ছে ইভালুয়েট ইন্টিগ্রেশন রেজাল্ট, এবং ফাইনালি হচ্ছে কন্ডাক্ট জয়েন্ট রিভিউ। আমাদের যে ডিফারেন্ট স্টেক হোল্ডার থাকবে, ডেভেলপার, টেস্টার, তারপর হচ্ছে সফটওয়্যার ওনার, এরা একসাথে কম্বাইনলি রিভিউ করবে, তাই না? এবং ফাইনালি প্রিপেয়ার ফর সফটওয়্যার ভেরিফিকেশন টেস্টিং। তো এই ফেজে এখানে বেসিক্যালি কি কি আছে দেখো, যে কনস্ট্রাকশন, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড টেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট আমরা দেখছি, তারপর হচ্ছে সফটওয়্যার ইন্টিগ্রেশন, কম্বাইন ইউনিট অ্যান্ড টেস্ট দেয়ার ইন্টারফেসেস, অ্যান্ড ফাইনালি সফটওয়্যার ভেরিফিকেশন। তো এই জিনিসটা অনেকটা এরকম, যে মনে করো যে তুমি একটা, একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে তুমি একটা কার তৈরি করলা, তো কারের কনস্ট্রাকশন বলতে, আমার ইউনিট কনস্ট্রাকশন বলতে, তুমি মনে করো তার ইঞ্জিনটা তৈরি করছো, একটা ইউনিট তৈরি করছো, তার ডোর তৈরি করছো, তার টায়ার তৈরি করছো। এখন ইন্টিগ্রেশন করা মানে কি, তুমি সবগুলাকে একসাথে কম্বাইন করে তুমি হচ্ছে কার্ডটা তৈরি করলা, হ্যাঁ, কার্ডটা বানানো। এখন ভেরিফিকেশন টেস্টটা কি, তুমি এখন কার্ডটা ড্রাইভ করে দেখবা যে কার্ডটা সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, যে কারের এক্সেলারেটরটা ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, হর্নটা ঠিক মতো বাজতেছে কিনা, তাই না? তারপরে হচ্ছে অন্যান্য যেসব জিনিসগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো এখানে বেসিক্যালি এই সফটওয়্যার ইন্টিগ্রেশন দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে টপ ডাউন স্ট্র্যাটেজিতে, আর একটা হচ্ছে বটম আপ স্ট্র্যাটেজিতে। তো টপ ডাউন স্ট্র্যাটেজিতে আমাদের কি হবে, যে টপ লেভেল মডিউল গুলাকে, মডিউল থেকে আমি শুরু করব, এরপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে থাকবো। এখন এখানে বেসিক্যালি স্টাফটা লাগে, স্টাফের ডেফিনেশন, স্টাফটা কেন লাগে, তুমি যখন লোয়ার লেভেলের কোনো একটা জিনিসকে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করতে যাচ্ছ, বাট ওই জিনিসটা তোমার এখনো কি হয়, মানে তোমার এখনো ডিজাইন ডেভেলপ করা হয় নাই, বা ওই জিনিসটা তুমি লিখো নাই, স্পেসিফাই করা হয় নাই, তখন তুমি একটা ডামি মডিউল দিয়ে তুমি সেটাকে রিপ্লেস করবা, সেই জিনিসের নাম হচ্ছে স্টাফ। তো এই টপ ডাউন ইন্টিগ্রেশনের আমাদের হচ্ছে, এর অ্যাডভান্টেজটা হচ্ছে, এখানে যদি টপ লেভেলে আমার কোনো ফ্ল থাকে, তার মানে মেজর ডিজাইন ফ্ল গুলো আমার কোডিং এর প্রথমেই ধরা পড়ে যায়, ঠিক আছে, তার মানে ওইগুলো আমার প্রথমেই ফিক্সড হয়ে যায়। আর এর নেগেটিভ দিকটা হচ্ছে যে লোয়ার লেভেল টেস্ট গুলা লেটে হচ্ছে, কারণ লোয়ার লেভেল গুলো আমার এখন ইমপ্লিমেন্ট মানে করা হচ্ছে না আর কি। আচ্ছা, আর বটম আপ ইন্টিগ্রেশনে বেসিক্যালি উল্টাটা, যে তুমি নিচে থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছ, ঠিক আছে। তার মানে এখানে যদি টপ লেভেলের কোনো একটা জিনিস তোমার এখনো ইমপ্লিমেন্ট হয় নাই, তাহলে আমাকে সেটাকে একটা ডামি কোড দিয়ে রিপ্লেস করতে হবে, সেই জিনিসটার নাম বলতেছি ড্রাইভার। এটার তাহলে এটার হচ্ছে ইয়েটা কি, সুবিধাটা কি, বেনিফিটটা কি, বেনিফিটটা হচ্ছে লো লেভেল ইউটিলিটিস গুলা থরলি টেস্টেড হয়ে গেছে, বাট এখানে মেজর ডিজাইন ফ্ল হচ্ছে, মানে মেজর ডিজাইন ফ্ল বা টপ লেভেল ডিজাইন, টপ লেভেল গুলা এখনো আমার হচ্ছে এখনো টেস্টেড করা হয় নাই। তো এখানে, তাহলে এখানে দেখো বেসিক্যালি জাস্ট কম্পেয়ার করা হয়েছে, জিনিসটা ইজিলি বোঝা যাচ্ছে। স্টার্টিং পয়েন্ট এটা একটা টপ লেভেল থেকে, আর একটা হচ্ছে লোয়েস্ট লেভেল থেকে শুরু হবে। এখানে টুলস নিডেড, এখানে স্টাফ লাগবে, আর এখানে ড্রাইভার লাগবে। ডিজাইন ফ্লো হচ্ছে এই মেজর মেজর তোমার হচ্ছে ডিজাইন গুলো আগেই ডিটেক্টেড হয়ে যায়, আর এ হচ্ছে ডিটেক্ট লেট করে। ইউটিলিটি টেস্টিং, এটা টেস্টেড লেট, এটা হচ্ছে টেস্টেড আর্লি। নিচের গুলা ইউটিলিটি মানে লোয়ার লেভেলে যেগুলা থাকে। বেস্ট সুইটেড, যদি স্টেবল লো লেভেল মডিউল হয় তখন আমরা টপ ডাউন ডিজাইনটা ইউজ করব, মানে লো লেভেলের কোডগুলো স্টেবল, ওইগুলা ঠিক আছে, তখন আমি উপর থেকে শুরু করব। আর যদি আমার উপরের জিনিসগুলো স্টেবল থাকে, তাহলে আমি আস্তে আস্তে লো থেকে শুরু করবো, কারণ উপরের গুলো স্টেবল থাকলে ওখানে তোমার তত বেশি তো আর এরর হবে না, স্টেবল থাকা মানে। তাহলে তুমি নিচের গুলা থেকে শুরু করলে, নিচের গুলাতে এরর গুলো আর্লি ডিটেক্ট করে ফেললে তোমার বেসিক্যালি প্রবলেমটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে সলভ হয়ে যাবে। আচ্ছা, ফাইনাল, এরপরে আমি এইটা হচ্ছে যে একটা ইয়ের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, দেখো যে আমি যে মডিউলটাকে টেস্ট করতেছি, সেটা যদি আমার নিচের, মানে এটা টপ ডাউন লেভেলে আমি কাজ করি, তাহলে এটা হচ্ছে স্টাফ দিয়ে রিপ্লেস করব। আর এটা যদি বটম আপ লেভেলে কাজ করি, তখন এটা ড্রাইভার দিয়ে রিপ্লেস করতে হবে।
আচ্ছা, এরপরে আমরা আসি আর একটা জিনিস, রিগ্রেশন টেস্টিং। এই রিগ্রেশন টেস্টিং জিনিসটা কি? এটা কেন লাগে? রিগ্রেশন টেস্টিং হচ্ছে যে তুমি যখন মডিউল ইন্টিগ্রেট করবা তখন তো ওয়ান বাই ওয়ান ইন্টিগ্রেট করবা। সাপোজ তোমার কাছে এবিসি আছে, তুমি হচ্ছে ডি মডিউলটাকে ইন্টিগ্রেট করলা। তো তুমি যখন ডি মডিউলটাকে ইন্টিগ্রেট করবা তখন এক্সিস্টিং মডিউলের সাথে ডি মডিউলটা ঠিক মতো তোমার হচ্ছে কাজ করতেছে কিনা সেই জিনিসটাকে টেস্ট করাটাকে আমার বলা হয় যে রিগ্রেশন টেস্ট। তার মানে তোমার এক্সিস্টিং একটা স্ট্রাকচারে নতুন একটা ইউনিট যখন তুমি অ্যাড করবা, তখন এই নতুন ইউনিটটা অ্যাড করার কারণে তোমার হচ্ছে পুরো সিস্টেমটা কোনো ব্রেকডাউন হচ্ছে কিনা, কোনো ফেইলিওর হচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলোকে টেস্ট করতে হচ্ছে রিগ্রেশন টেস্টিং। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসি সফটওয়্যার ভেরিফিকেশন টেস্ট। সো এটা বেসিক্যালি কি জিনিস, কন্ডাক্টেড এগেইনস্ট দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডেফিনেশন টু ভেরিফাই দ্যাট দ্য কমপ্লিট ইন্টিগ্রেটেড সফটওয়্যার স্যাটিসফাইড অল রিকোয়ারমেন্ট। তার মানে তোমার যখন সব ইউনিট গুলাকে একসাথে তুমি কম্বাইন করে ফেলছো, কম্বাইন করার পরে তোমার যখন ফাইনাল সফটওয়্যারটা অ্যাজ এ ফুল তৈরি হয়ে গেছে, তখন তোমার ফুল যে রিকোয়ারমেন্ট ডেফিনেশন আছে সেই অনুযায়ী তোমার কাজটা করতেছে কিনা সেই জিনিসটা তোমাকে দেখতে হবে। তো এখানে বেসিক্যালি ইন্টিগ্রেশন টেস্ট বেসিক্যালি মানে আমার পার্থক্যটা হচ্ছে যে ফোকাস হচ্ছে যে ইনার মডিউল ইন্টারফেস বা ইন্টারেকশনের সাথে কাজ করে, আর ভেরিফিকেশন পুরা সিস্টেমটা এন্ড টু এন্ড, মানে একেবারে শুরু টু শেষ পুরা জিনিসটার রিকোয়ারমেন্ট গুলাকে সে চেক করতেছে। এই জিনিসগুলোকে কোয়ালিফিকেশন টেস্ট বলে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো আমাদের কি কি টেস্ট আছে আমাদের। একটা হচ্ছে ফাংশন টেস্ট। ফাংশন হচ্ছে স্পেসিফিক কোনো একটা ফাংশন বাই ফাংশন টেস্ট করে। নন ফাংশনাল টেস্ট, নন ফাংশনাল কেস কোনগুলা, যে এই জিনিসটা ইউজিবিলিটি কেমন, এটা রিলায়েবিলিটি কেমন, এটা হচ্ছে পোর্টেবিলিটি কেমন, এই জিনিসগুলোকে বলা হয় যে নন ফাংশনাল টেস্ট। আর ফাংশনাল টেস্ট মানে তুমি যে পারপাসে কাজটা করতেছো, যে যে কাজটার জন্য তুমি ফাংশনটা করতেছো ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারতেছে কিনা, তাই না? আর নন ফাংশনাল মানে ওই কাজটা কতটুকু ইউজিবিলিটি, ঠিক আছে করছো কিন্তু ওটার ইউজিবিলিটি কেমন, ওইটাকে তুমি কতবার রিলাই করতে পারো, এখন কাজ করতেছে পরের বারও কি কাজ করবে কিনা, তাই না? ওটা কি পোর্টেবিলিটি কেন পোর্টেবিলিটির মতো আছে কিনা, তুমি হয়তো উইন্ডোজে কাজ করতেছো, এটা তুমি হচ্ছে লিনাক্স মডিউলেও কাজ করবে কিনা, তাই না? এই জিনিসগুলো হচ্ছে নন ফাংশনাল টেস্টের মধ্যে। পারফরমেন্স টেস্ট এটাই বোঝা যাচ্ছে যে তোমার এটা রেসপন্স টাইম কেমন, এটা থ্রুপুট কেমন, এটা রিসোর্স ইউটিলাইজেশন কেমন, এটা কতটুকু র্যাম ইউজ করতেছে, এটা কত কম মেমোরি ইউজ করতেছে, কত দ্রুত কাজ করতেছে, এই জিনিসগুলো। লোড টেস্ট এটা হচ্ছে যে মানে সর্বোচ্চ কতটুকু লোড সে নিয়ে কাজ করতে পারতেছে, তাই না? সিকিউরিটি টেস্ট হচ্ছে যে এটা তুমি কোনো এর মধ্যে ভালনারেবিলিটি আছে কিনা, তোমার অথেন্টিকেশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, তাই না? এটার এনক্রিপশনটা ঠিক মতো হয়েছে কিনা। আর রিগ্রেশন টেস্ট জিনিসটা কি, যে তুমি নতুন ইউনিট যখন একটা অ্যাড করতেছো এক্সিস্টিং স্ট্রাকচারে, তখন পুরাটাই ঠিকঠাক মতো কাজ করতেছে এই জিনিসটা টেস্ট করার জন্য, কোনো ইউনিট মানে পুরো সিস্টেমটা যেন আবার ফেইল না করে। আচ্ছা, এখানে কয়েকটা জাস্ট কম্পেয়ার করা হয়েছে ফাংশনাল টেস্টের সাথে পারফরমেন্স টেস্ট। ফাংশনাল টেস্ট বলতে ডাজ ইট ডু হোয়াট সাপোজ টু ডু, তাই না? যেমন ইউজার ক্যান লগ ইন, তার মানে তুমি একটা লগ ইন ফাংশনের মাধ্যমে ইউজার আসলেই লগ ইন করতে পারতেছে কিনা। এখন পারফরমেন্স টেস্ট হচ্ছে যে লগ ইনটা করতে কতক্ষণ টাইম লাগতেছে, লগ ইনটা কি খুব ফাস্ট হচ্ছে না লগ ইনটা করতে অনেক টাইম লাগতেছে। বুঝতে পারছো পারফরমেন্স টেস্টটা? আচ্ছা, লোড টেস্ট ভার্সেস স্ট্রেস টেস্ট, এই দুটার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, লোড টেস্ট হচ্ছে এক্সপেক্টেড টু পিক লোড। মনে করো যে তোমার সিস্টেমে এট এ টাইমে 1000 জন সর্বোচ্চ কনকারেন্টলি ইউজ করতে পারতেছে, এটা হচ্ছে পিক টেস্ট। স্ট্রেস স্ট্রেস টেস্ট হচ্ছে যে বিয়ন্ড দ্য পিক লোড টু ফাইন্ড দ্য ব্রেকিং পয়েন্ট। তুমি 1000 জন তৈরি করতেছো, বাট এইটা আসলে কখন গিয়ে ব্রেকিং পয়েন্টে যাচ্ছে, 1000-এর পরে হয়তো আরো 1500 যেতে পারে বা আরো 2000 করতে পারে, কিন্তু তারপরে গিয়ে আর সিস্টেমটা কাজ করতেছে না। তার মানে কোন পয়েন্টে গিয়ে সিস্টেমটা তোমার ব্রেক হয়ে যাচ্ছে আর কাজ করতেছে না, ওই পয়েন্টটাকে বলতেছি আমরা স্ট্রেস টেস্ট। বোঝা গেছে এই দুটা টেস্টের মধ্যে পার্থক্য, লোড টেস্ট আর স্ট্রেস টেস্ট। লোড টেস্ট মানে গ্যারান্টিড তোমার সিস্টেমটা
এতজন কনকারেন্ট ইউজার অবশ্যই পারবে, ওইভাবে তুমি তৈরি করছো। স্ট্রেস টেস্ট মানে কত দূর পর্যন্ত পারছো, এরপরে 1000 এর বিয়ন্ড, তুমি যে ম্যাক্স লিমিট ধরছো তার বিয়ন্ডে গিয়ে কতটুকু সে কাজ করতে পারতেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আসি যে পোস্ট টেস্ট অ্যাক্টিভিটি। টেস্ট করলো, এখন টেস্টের পরে কি করবা, এই টেস্টের মধ্যে আমার, এই টেস্টের পরে আমার রেজাল্ট গুলাকে রেকর্ড করতে হবে, হ্যাঁ, যে কি কি তুমি টেস্ট করছো, সেগুলোর আউটকাম গুলা কি কি আসলো, এখানে কি কি ভুল পাওয়া গেছে, ডেভিয়েশন, মানে তোমার টেস্ট রিপোর্টে কি কি ভুল আছে সেই জিনিসগুলো তোমাকে রেকর্ড করতে হবে। এরপরে অ্যানালাইজ এন্ড ইভালুয়েট করতে হবে, যে ডিটারমাইন ইফ এ সফটওয়্যার মিটস একসেপ্টেন্স ক্রাইটেরিয়া, তুমি, তোমার কি সফটওয়্যারটা একসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা মিট করছে না মিট করে নাই, এটা তোমাকে ডিটারমাইন করতে হবে। এরপরে তুমি যদি কোনো বাগ পাও সেগুলাকে ফিক্স করতে হবে, কোনো একটা ডিফেক্ট যদি পাও, এবং সেইগুলা ইমপ্রুভ করতে হবে, রাইট? এবং ফাইনালি হচ্ছে ডকুমেন্টটাকে আপডেট করতে, মডিফাই আর্কিটেকচার স্পেসিফিকেশন এন্ড ইউজার ডকুমেন্টেড অ্যাজ নিডেড। তুমি একভাবে লিখছো বাট কাজ করতে গিয়ে দেখলা যে তোমার একটু আপডেট হয়েছে, তার মানে তোমার ডকুমেন্টটাকেও আপডেট করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে বেসিক্যালি বাই ডিরেকশনাল ট্রেসিবিলিটি বলে, হ্যাঁ। এই বাই ডিরেকশনাল ট্রেসিবিলিটিটা আমরা এই স্লাইডে দেখবো আর কি। বাই ডিরেকশনাল ট্রেসিবিলিটি হচ্ছে যে তুমি সফটওয়্যার একটা রিকোয়ারমেন্ট করছো, তার মানে প্রতিটা সফটওয়্যার রিকোয়ারমেন্টের জন্য তুমি একটা টেস্ট কেস জেনারেট করতেছো। এখন এই টেস্ট কেসটাকে জেনারেট করছো, এখন এই টেস্ট কেসটা আবার দেখতেছো যে এই টেস্ট কেসটা আমার হচ্ছে এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে কিনা। ঠিক আছে? তারপরে এটাকে বলে যে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি, তুমি সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী টেস্ট কেস করছো, আবার কোন একটা টেস্ট কেসকে দেখতেছো আবার তোমার জন্য এটার জন্য সফটওয়্যার রিকোয়ারমেন্টটা আছে কিনা, ঠিক মতো হয়েছে কিনা। এটা কেন করা হয়? দেখে দেখে যে তোমার কোনো আননেসেসারি টেস্ট যেন না তৈরি করা হয়, হ্যাঁ, এবং প্রতিটা জন্য আমার স্পেসিফিক টেস্ট রিকোয়ারমেন্টটা মিট করে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন। এখন এই সিস্টেম ইন্টিগ্রেশন আর সফটওয়্যার ইন্টিগ্রেশন কিন্তু টু ডিফারেন্ট থিংস। সিস্টেম ইন্টিগ্রেশনের, টোটাল সিস্টেম ইন্টিগ্রেশনের মধ্যে প্রথমত আছে সফটওয়্যার কনফিগারেশন আইটেম, যেমন এর অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ, এরপর তার হার্ডওয়্যার কনফিগারেশন। মানে সফটওয়্যার যখন করবো তখন তো শুধু সফটওয়্যার নিয়ে কনসিডার করতেছিলাম, তাই না? সফটওয়্যারের শুধু ইউনিটগুলাকে কম্বাইন করে টোটাল সফটওয়্যার গুলা কনসিডার করতেছিলাম। বাট তুমি যখন সিস্টেম বলবা তখন সফটওয়্যারটা শুধু অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের সাথে, অ্যাপ্লিকেশনটাকে ওএস এর সাথে ঠিক মতো কাজ করতেছে কিনা, তাই না? তুমি যে ওএস এর জন্য করতেছো এটা উইন্ডোজ এর জন্য কাজ করতেছে কিনা বা ম্যাকের জন্য কাজ করতেছে কিনা। এরপরে হচ্ছে যে তার ইউটিলিটিস গুলা ঠিক মতো এক্সেস পাচ্ছে কিনা, তারপরে ডাটাবেসটা ঠিক মতো এক্সেস করতে পারতেছে কিনা, তাই না? সবগুলা বেসিক্যালি। এরপরে হার্ডওয়্যার এর মধ্যে যেমন আছে যে সার্ভার, সার্ভার তারপরে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, সেন্সর, ম্যানুয়াল অপারেশন যেমন হিউম্যান প্রসিডিউর, ইউজার ইন্টারেকশন, আদার সিস্টেম যেমন হচ্ছে এক্সটার্নাল ইন্টারফেস, থার্ড পার্টি সার্ভিস। তার মানে পুরা ইন্টার সিস্টেমটা তোমার ঠিক মতো আছে কিনা বা এই সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এই জিনিসটা হচ্ছে যে আমাদের সিস্টেম লেভেল টেস্টিং, বা এই জিনিসগুলোকে একসাথে ইন্টিগ্রেট করাকে আমরা বলতেছি সিস্টেম ইন্টিগ্রেশন। সো আমাদের কমপ্লিট সিস্টেমে বেসিক্যালি কি কি থাকবে? কমপ্লিট সিস্টেমে বেসিক্যালি সফটওয়্যার থাকবে, যেটা আমরা বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপ করতেছি, টেস্ট করতেছি, সবকিছু শেষ করলাম। এরপরে আমার সিস্টেমের হার্ডওয়্যার থাকবে, তারপর হচ্ছে ম্যানুয়াল অপারেশন থাকবে, এবং আদার সিস্টেম যেগুলো থাকবে, এক্সটার্নাল সিস্টেম গুলো থাকবে। আচ্ছা, এখানে স্কোপ গুলা যদি দেখি, যে আমাদের সফটওয়্যার ইন্টিগ্রেশনে শুধু সফটওয়্যার মডিউল নিয়ে কথা বলতেছি, আর সিস্টেম ইন্টিগ্রেশন যখন বলতেছি তখন সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার প্লাস ম্যানুয়াল অপারেশন প্লাস আদার সিস্টেম সবগুলোকে একসাথে আমরা কনসিডার করতেছি, টোটাল সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে যে সফটওয়্যার ডিজাইন স্পেসিফিকেশন। সফটওয়্যারটা ডেভেলপ হবে কিসের উপরে? আমরা যে সফটওয়্যার ডিজাইন যে স্পেসিফিকেশন বা গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে। আর এটা হবে সিস্টেম ডিজাইন স্পেসিফিকেশন এবং সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাই না? রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অনুযায়ী। আচ্ছা, এই টেস্টিংটা করব কি, সফটওয়্যার রিকোয়ারমেন্টের যে টেস্ট আছে সেই অনুযায়ী আমি টেস্ট করব, আর এখানে সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী তার টেস্টিংটা করতে হবে। এর এনভায়রনমেন্টটা কি ছিল? জাস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং। আর এর হচ্ছে সিস্টেম লেভেল টেস্ট এনভায়রনমেন্ট। টেস্ট টাইপ, এখানে কি টেস্ট টাইপ থাকে?
ফাংশন টেস্টিং করি, পারফরমেন্স টেস্টিং করি, লোড টেস্টিং করি, সিকিউরিটি টেস্টিং করি, রিগ্রেশন টেস্টিং করি। এখানে কি কি এই সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য টেস্ট গুলা কি কি? এখানেও ফাংশনাল টেস্ট আছে, নন ফাংশনাল টেস্ট আছে, পারফরমেন্স টেস্ট আছে, লোড টেস্ট আছে, সিকিউরিটি টেস্ট আছে, রিগ্রেশন টেস্ট আছে, ওভারঅল সিস্টেম লেভেল, তাই না? এরপরে পোস্ট টেস্টের মধ্যে কি কি রিপোর্ট আছে, এর রেজাল্ট গুলা রেকর্ড করা, অ্যানালাইজ করা এবং ডকুমেন্টটা আপডেট করা। আর এখানেও একই রকম ভাবে রেকর্ড, অ্যানালাইজ, সিস্টেম টিউনিং, এইটা হচ্ছে এক্সট্রা, তাই না? সফটওয়্যার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সিস্টেম টিউনিংটা এক্সট্রা। আপডেট ডকুমেন্ট, প্রিপেয়ার ডেলিভারেবল। আচ্ছা, এখন আমরা আসি যে সিস্টেম টিউনিং জিনিসটা কি, এটা আমরা একটু পরে বলতেছি। সিস্টেম টিউনিং জিনিসটা কি? তো সফটওয়্যার, দেখো ইন্টিগ্রেশন সবকিছুই একই রকম কাজ করে, যে ক্রিয়েট এ সফটওয়্যার ইন্টিগ্রেশন প্ল্যান, সিস্টেম ইন্টিগ্রেশন প্ল্যান, পারফর্ম সিস্টেম ইন্টিগ্রেশন, সবগুলাকে একসাথে করা, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এক্সটার্নাল যে জিনিসগুলো আছে। এরপর এক্সিকিউট সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট, আপডেট ইউজার ডকুমেন্ট, ইভালুয়েট রেজাল্ট, কন্ডাক্ট জয়েন্ট রিভিউ এন্ড প্রিপেয়ার ফর সিস্টেম ভেরিফিকেশন টেস্ট। তো এই সিস্টেম ভেরিফিকেশন টেস্ট বেসিক্যালি আর কি কি থাকে? অডিটিং থাকতে পারে, এখানে সিস্টেমটা ডেলিভারেবল থাকতে পারে। ডেলিভারেবল মানে কি? তুমি ফাইনাল স্টেক হোল্ডার যে তার কাছে বুঝাই দাও, তাই না? সেটাকে ডেলিভার করা। প্রিপেয়ারিং ফর হ্যান্ড ওভার টু অপারেশন এন্ড মেইনটেনেন্স। আচ্ছা, এখন হচ্ছে সিস্টেম ভেরিফিকেশন টেস্ট। সিস্টেম ভেরিফিকেশন টেস্টে কি থাকে? যে কন্ট্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট, তোমার হচ্ছে ফাইনাল ভেরিফিকেশন। তোমার সিস্টেমটা ডেলিভারি করার আগে আমার যে ফাইনাল ভেরিফিকেশন, সেটাকে আমরা বলতেছি সিস্টেম ভেরিফিকেশন টেস্ট। তো এখানে বেসিক্যালি স্কোপ গুলা কি কি থাকে? যে ইনক্লুড হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি এন্ড রিলায়েবিলিটি, include human factor, usability for manual operation, and include external system interface and environmental constraint. আচ্ছা, তো এর জন্য আমরা বেসিক্যালি একটা আহ, এরপর একটা এক্সাম্পল রাখছি, সেটা আমরা দেখাবো। তো এখানে এই সিস্টেম ইভালুয়েশনের বেসিক্যালি দেখো, এই পোস্ট অপারেটিভ কাজগুলো যেগুলো আছে, যে আমি সিস্টেম ইভালুয়েশন করার পরে আমার বেসিক্যালি এই যে যে জিনিসগুলো আমার অ্যাক্টিভিটি গুলো আছে, সেগুলো এই সফটওয়্যার ইভালুয়েশনের মতোই, শুধু এক্সট্রা একটা জিনিস আছে, সিস্টেম টিউনিং। এখন এই সিস্টেম টিউনিং জিনিসটা কি? সিস্টেম টিউনিং হচ্ছে তোমার সিস্টেমটাকে টিউনিং করা। টিউনিং করা মানে কি? যে তোমার দেখতে হবে যে এখানে ব্রডব্যান্ড অ্যালোকেশনটা কতটুকু, সার্ভারের মেমোরিটা কতটুকু হলে তোমার সিস্টেমটা ভালো মতো কাজ করতেছে, এর অপটিমাল পারফরমেন্সটা দিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় সিস্টেম টিউনিং। ঠিক আছে? যে কোন প্যারামিটারের জন্য সিস্টেমটা সবচেয়ে বেটার কাজ করতেছে, সিস্টেমের পারফরমেন্সটা সবচেয়ে অপটিমাল। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের পুরা টেস্টিং, যদি আমাদের হায়ারার্কিটা দেখি, সবার নিচে হচ্ছে ইউনিট টেস্ট, ইন্ডিভিজুয়াল মডিউল। এই ইউনিট টেস্টের পরে ইউনিট গুলাকে আমরা ইন্টিগ্রেট করে তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং করলাম, রাইট? ইন্টিগ্রেশন টেস্ট করার পরে আমরা ভেরিফিকেশন টেস্ট করলাম, রাইট? ইন্টিগ্রেশন টেস্টের একটা এক্সাম্পল বলো তো। যেমন আমরা গাড়ি, একটা গাড়িকে অ্যাসেম্বল করে একটা গাড়ি বানাইলাম, ভেরিফিকেশন টেস্ট হচ্ছে গাড়িটাকে একটা টেস্ট ড্রাইভ দিলাম, তাই না? আচ্ছা, যখন তোমার সফটওয়্যারটা তৈরি হয়ে গেল, এখন আমার সিস্টেম লেভেল ইন্টিগ্রেশন করতে হবে। সিস্টেম লেভেল ইন্টিগ্রেশন টেস্টে কি আছে? সফটওয়্যার আছে, সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার আছে, এক্সটার্নাল এন্টিটিস আছে, যেমন ডাটাবেজ আছে, তাই না? এবং ফাইনালি সিস্টেমটাকে একবারে ফাইনাল ডেলিভারি দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে সিস্টেম ভেরিফিকেশন টেস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেখো। মনে করো একটা এটিএম মেশিন, ব্যাংকিং এটিএম মেশিন সিস্টেম। এখন এই ব্যাংকিং এটিএম মেশিন সিস্টেমের জন্য আমার সফটওয়্যারটা কি হবে? সফটওয়্যারটা বেসিক্যালি ধরে নাও যে আমাদের একটা ট্রানজেকশন প্রসেসিং মডিউল আছে, আর একটা আছে পিন ভেরিফিকেশন আছে। এখন এখানে হার্ডওয়্যার কি কি আছে? কার্ড রিডার, ক্যাশ ডিসপেন্সার, স্ক্রিন, কিবোর্ড, রাইট? ম্যানুয়াল অপারেশন কি আছে? যেমন কাস্টমার এসে একটা এটিএম কার্ড তাকে তার কার্ড স্লটে দিতে হবে, তারপর তাকে পিন প্রেস করতে হবে এবং তার ক্যাশটা রিসিভ করতে হবে, রাইট? আচ্ছা, আদার সিস্টেম কি কি আছে? যেমন এই তোমার হচ্ছে এই সিস্টেমটা তোমার হচ্ছে ব্যাংকের সেন্ট্রাল যে ডাটাবেজ আছে তার নেটওয়ার্ক গেটওয়ের সাথে কানেক্ট করবে, রাইট? আচ্ছা,
এখন আমাদের এখানে টেস্টিং গুলা যদি দেখি, এখন ইউনিট টেস্ট করবে কি, যে দেখবে যে তুমি যে পিনটা দিছো সফটওয়্যারে ওই পিনটা ঠিক আছে কিনা, তাই না? সে লজিকটা দিয়ে সে চেক করবে একটা, যে তুমি আসলে অথরাইজড ইউজার কিনা। আচ্ছা, এখানে সফটওয়্যার ইন্টিগ্রেশনটা কি হবে, যে সফটওয়্যার ইন্টিগ্রেশনটা হবে যে তোমার টেস্ট পিন মডিউল প্লাস ট্রানজেকশন মডিউল টুগেদার। তার মানে তোমার পিনটা যখনই অথরাইজড হবে তখনই তোমাকে এর নেক্সট স্টেপ তোমাকে হচ্ছে ট্রানজেকশন মডিউলে তোমাকে নিয়ে যাবে। এরপরে তুমি ট্রানজেকশন করলা, রাইট? আচ্ছা, সফটওয়্যার ভেরিফিকেশন কি, যে টেস্ট অল সফটওয়্যার এগেইনস্ট দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট। তবে সফটওয়্যার রিকোয়ারমেন্টের জন্য তোমার যে রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী সফটওয়্যারকে তুমি টেস্ট করলো ফাইনালি। এখন সিস্টেম ইন্টিগ্রেশন কি, সিস্টেম ইন্টিগ্রেশন হচ্ছে তুমি যে সফটওয়্যারটা এই যে এটিএম মেশিনের জন্য তৈরি করলা, ওইটা হচ্ছে এটিএম মেশিনের যে হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার, সেটা সেটার সাথে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, রাইট? হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এরপর তোমাকে ফাইনাল ভেরিফিকেশন দিয়ে দেখতে হবে যে একজন রিয়েল ইউজার, অথেন্টিক ইউজার, সে হচ্ছে যে এটিএম বুথে গিয়ে সে ঠিক মতো পিন দিয়ে সে টাকাটা তুলতেছে, সে টাকা তোলাটা কত স্মুথ হচ্ছে। আবার উল্টাটাও হতে পারে যে একদম ফলস তুমি দিয়ে তোমার সিস্টেমটা কতটুকু সিকিউর, যে কোনো মনে করো যে ফ্রড কেস যেন না হয়, তাই না? এই জিনিসগুলো তুমি টেস্ট করতেছো ফাইনালি। সো আমরা হচ্ছে যে লেকচারের লাস্টে আমরা চলে আসছি, তো আমাদের এই ওভারভিউটাই আমরা আসি। যে সফটওয়্যার ইন্টিগ্রেশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের পুরা সফটওয়্যার গুলা আমাদের যে প্ল্যান, যে ডকুমেন্ট আছে সেই অনুযায়ী প্ল্যান্ড ওয়েতে সিস্টেমেটিক্যালি কম্বাইন করা। হ্যাঁ, তো এখানে আমরা যদি টপ ডাউনের মাধ্যমে অ্যাপ্রোচে করতে পারি বা বটম আপ অ্যাপ্রোচে করতে পারি, এবং হচ্ছে রিগ্রেশন টেস্টের মাধ্যমে আমরা কি করি, যে আমরা যখনই কোনো একটা নতুন সিস্টেম, নতুন একটা ইউনিট এক্সিস্টিং ইউনিটের সাথে কানেক্ট করি, তখন দেখি যে আমার সিস্টেমটা যেন ব্রেক ব্রেক না হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, সফটওয়্যার ভেরিফিকেশন কি কাজ করে, যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখি যে ফাংশনাল টেস্ট করি, নন ফাংশনাল টেস্ট করি, পারফরমেন্সটা দেখি, লোড টেস্টিং করি, তাই না? আচ্ছা, এরপরে সিস্টেম ইন্টিগ্রেশনে আমরা আসি কি, সিস্টেম ইন্টিগ্রেশনে আমরা ওভারঅল সবগুলো আসি, যে সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার প্লাস ম্যানুয়াল অপারেশন প্লাস আদার সিস্টেম যেমন ডাটাবেস, এই সবগুলাকে কম্বাইন করে ওভারঅল অডিট করে দেখা হয় যে আমার সিস্টেমটা মানে অ্যাজ এক্সপেক্টেড কাজ করতেছে কিনা। যখন অ্যাজ এক্সপেক্টেড কাজ করবে, সিস্টেমটাকে টিউনিং করে দেখা হয় যে এর অপটিমাল পারফরমেন্স লেভেলে আসার পরে আমরা সিস্টেমটাকে হ্যান্ড ওভার করবো, রাইট? আচ্ছা, তো এখানে মিসকনসেপশন কিছু আছে, যে অনেক সময় মনে হয় যে ইন্টিগ্রেশন টেস্ট আর সিস্টেম টেস্ট মনে হয় একই, আসলে দুইটা ডিফারেন্ট জিনিস, তাই না? তারপর বাউন্ডারি টেস্ট ভ্যালু আর জাস্ট মিন আর ম্যাক্স, আসলে মিন ম্যাক্স না, মিনের আগে পড়ে ম্যাক্সেরও আগে পড়ে, রাইট? ড্রাইভার আর স্টাফ দুইটা ডিফারেন্ট জিনিস। ড্রাইভার ইউজ করা হয় কখন, যখন বটম আপ অ্যাপ্রোচে ইউজ করা হয় তখন ড্রাইভার ইউজ করা হয়, হ্যাঁ, আর যখন টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করি তখন আমরা স্টাফ ইউজ করি, রাইট? আচ্ছা, একই রকম ভাবে সফটওয়্যার ইন্টিগ্রেশন আর সিস্টেম ইন্টিগ্রেশনও এক না, তাই না? সফটওয়্যার ইন্টিগ্রেশন বেসিক্যালি শুধু সফটওয়্যার মডিউল গুলাকে কনসিডার করে, আর সিস্টেম ইন্টিগ্রেশন বেসিক্যালি ওভারঅল সবকিছুকে কনসিডার করা হয়। ওকে, আমরা এখন কিছু কোশ্চেন দেখি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন কি বলতেছো, হোয়াট ইজ দ্য পারপাস অফ সফটওয়্যার ভেরিফিকেশন টেস্ট? কোনটা হবে বলো? ভেরিফাই মডিউল, স্যাটিসফাই ডিটেইল ডিজাইন, ভেরিফাই ইন্টিগ্রেশন সফটওয়্যার স্যাটিসফাইড software requirement, verify system satisfied system requirement, verify coding standard are followed. সিস্টেম রিকোয়ারমেন্ট What is সবগুলা the purpose ফুলফিল। of software verification? সিস্টেম তো যাবে না, তাই না? সফটওয়্যার ভেরিফিকেশনের সিস্টেম গুলা বাদ। সি কোডিং, মনে হইতেছে কোডিং কোডিং স্ট্যান্ডার্ডও দরকার স্ট্যান্ডার্ড। নয়, হ্যাঁ, কোডিং স্ট্যান্ডার্ডও সি মনে এখানে। হইতেছে কেন, কারণ সিস্টেমে যতগুলো রিকোয়ারমেন্ট আছে সব ভেরিফাই হইতেছে এই কারণে। আচ্ছা, এটা সফটওয়্যারটা বেসিক্যালি সফটওয়্যার মডিউলটা আমার ডিটেইল আমার হচ্ছে স্যাটিসফাই হয়েছে কিনা আর কি। আচ্ছা, আচ্ছা, which post test activity is unique to system level evaluation compared to software level? কোনটা বলো তো? মানে এর মধ্যে কোনটা শুধু সিস্টেম লেভেল ইভ্যালুয়েশনের জন্যই আমার
ইউনিক, এটা হচ্ছে সি, সিস্টেম সিস্টেম টিউনিং, তাই না? একটু আগে জি করলাম আমরা। তো অ্যান্সারটা আমার দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ সিস্টেম, এটা হচ্ছে ভেরিফাই ইন্টিগ্রেটেড সফটওয়্যার স্যাটিসফাই দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সফটওয়্যার স্যার। ভেরিফিকেশন, সফটওয়্যার রিকোয়ারমেন্ট সফটওয়্যার অনুযায়ী। রিকোয়ার হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ পুরা ইন্টিগ্রেটেড সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, হুম পুরা সফটওয়্যারটা, ইন্টিগ্রেটেড সফটওয়্যারটা আমার সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতেছে কিনা সেটা। আচ্ছা, এটা কি হবে? হুইচ টেস্টিং টেকনিক divides input data into groups where all value in the same group produce similar behavior. Testing techniques divides data into groups. স্যার ইকুইভ্যালেন্স পার্টিশনিং এ কি হয় রাইট, জানো? ইকুইভ্যালেন্স পার্টিশনিং এটাই, মানে এখানে বলতেছে এটা ইনপুট এখানে ডাটাকে আমার মাল্টিপল গ্রুপে ভাগ করে ফেলা হ্যাঁ যায়, হ্যাঁ তাই না? এক একটা ঠিক। গ্রুপের ডাটা যেন সিমিলার বিহেভ করে। হুম, হুম। তার মানে মাল্টিপল গ্রুপ একই গ্রুপের ডাটাগুলো একই রকম বিহেভ করবে, রাইট। আচ্ছা, হোয়াট ইজ দ্য বাইডিরেকশনাল ট্রেসেবিলিটি এনশিওর, কোনটা? Bidirectional traceability কোনটা এনশিওর করে? All code has comment, every requirement has a test case and vice versa, all module are integrated, কোনটা বলো তো এর মধ্যে? টেস্ট কেস বাইস ভার্স রাইট, বাই বি। ট্রেসিবিলিটি হুম, বি। টেস্ট কেস ঠিক আছে। আচ্ছা, এছাড়াও তোমাদের কিছু, যেহেতু এটা দুইটা হ্যাঁ ডিরেকশনে কাজ হইতেছে। হ্যাঁ, আরো কিছু কোশ্চেন আছে, যেমন সিকিউরিটি টেস্টিং এর ক্ষেত্রে দেখো, which of the following is a technique that attempts to intrude into the system in order to detect security related vulnerabilities of the computer or network? তার মানে যে কোনো কম্পিউটার বা নেটওয়ার্কে তোমার হচ্ছে সিকিউরিটি রিলেটেড ভালনারেবিলিটিস গুলা কোনটার জন্য কাজ, কোন টেস্ট দিয়ে কাজ করা হয়? তার ওয়াক থ্রু কিসের জন্য করে? জাস্ট কোডটা রিভিউ করার জন্য। রিভিউ করার লাগে। সফটওয়্যার ইন্সপেকশন, হুম সফটওয়্যারটা ডিজাইন অনুসারে কাজ হয়েছে কিনা, তাই না? হুম রিগ্রেশন টেস্ট কিসের জন্য করে? নতুন একটা মডিউল অ্যাড করার পরে সিস্টেমটি স্টিল ঠিক মতো কাজ করতেছে কিনা। তার মানে এখানে অ্যান্সার হবে পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন টেস্ট হচ্ছে বেসিক্যালি কোনো কম্পিউটারে ক্লাউড রিলেটেড বা নেটওয়ার্ক রিলেটেড কোনো ভালনারেবিলিটিস আছে কিনা সেটাকে টেস্ট করে, কোনো অ্যাটাক। এই জিনিসটাকে বলা হয় যে পেনিট্রেশন টেস্টিং। আচ্ছা, এরপরে আর একটা কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেসক্রিপশন concerning a decision table that is one of the design technique used in the system development? কোনটা হবে? So one of the it represents a combination of relevant and entries numbers of স্যার সি হবে at one design techniques in system A এ হবে। it represents a combination of condition and corresponding operation. ঠিক আছে। Decision division. আচ্ছা, বাকিগুলো দেখো, ইয়ার ডায়াগ্রাম, ডিএফডি, ফ্লোচার্ট, এগুলো বেসিক্যালি সবকিছুই হচ্ছে আর্কিটেকচার লেভেলের। হ্যাঁ, আচ্ছা তো এখানে শুধুমাত্র আর প্রথম, একটু এক্সপ্লেন করবেন মানে আমি একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা এখানে দেখো বলতে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেসক্রিপশন কনসার্নিং এ ডিসিশন টেবিল দ্যাট ইজ ওয়ান অফ দ্য ডিজাইন আর্কিটেকচার, ডিজাইন টেকনিক ইউজড ইন সিস্টেম ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, তো এই হুম তার মানে এখানে দেখো প্রথমটা বলছে ইট রিপ্রেজেন্ট এ কম্বিনেশন অফ কন্ডিশন এন্ড করসপন্ডিং অপারেশন। তার মানে সিস্টেম ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি এই কি কি কন্ডিশন আছে এবং সেই কন্ডিশনের জন্য তার অপারেশনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, এই জিনিসটাই বেসিক্যালি এখানে তোমার জানতে চাইছে আর কি। আর বাদ বাকি যেগুলো আছে দেখো, যে রেক্টেঙ্গেল রিলেশনশিপ, এটা বেসিক্যালি কিসের জন্য? তোমার হচ্ছে যে ইয়ের জন্য, কি বলে, এন্টিটি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের জন্য। diagram, তারপর হচ্ছে ফ্লো চার্ট, এটা ফ্লো চার্টের জন্য।
তারপর ইট রিপ্রেজেন্ট ফ্লো ডাটা এক্সটার্নাল ইন্টারফেস, এটা হচ্ছে ডিএফডির জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে সিস্টেম ডেভেলপমেন্টের জন্য না, সিস্টেম ডেভেলপমেন্টের জন্য শুধুমাত্র এইটা আর কি ডিজাইন টেকনিকটা ইউজ করা হয় আর কি। হুম হুম জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এটা দেখো, the integration test for the software composed of the module arranged in a hierarchical structure is performed from a high level module, হাই লেভেল থেকে লো লেভেলে মানে কল হয়েছে, তাই না? ইন্টিগ্রেশন টেস্ট ফর দ্য সফটওয়্যার composed of module arranged in a hierarchical structure is performed from a high level module. In such a case, which of the following is a test module that is used to substitute the low level module? তার মানে লো লেভেলটাকে রিপ্লেস করতেছে কে? ড্রাইভার, ইমুলেটর, সিমুলেটর, স্টাফ। ইমুলেটর সিমুলেটর বেসিক্যালি এর সাথে রিলেটেড না, তার মানে এখানে ড্রাইভার অথবা স্টাফ যে কোনো একটা হবে, তাই না? কোনটা হবে? অ্যান্সার হবে স্যার স্টাফ। লোয়ারের জন্য স্টাফ আর আপারের জন্য ড্রাইভার, ঠিক আছে, এটা মনে জি রাখবা। স্যার। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমরা এখান থেকে দেখি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ অ্যান এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিস। So এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ অ্যান এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিস। So after the code is created, it is confirmed that it can be integrated, test cases are created. এটা সরাসরি আমাদের পার্টে থেকে না, বাট আমাদের এই মডিউলের ভিতরে আর কি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের মডিউলে আর কি। তো এটা পড়ি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ অ্যান এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিস। এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিস কি হয়? আফটার দ্য কোড ইজ ক্রিয়েটেড, ইট ইজ কনফার্ম দ্যাট ইট ক্যান বি ইন্টিগ্রেটেড, test cases are created, integration of the code and testing are continually repeated, the code that passed the test is not refactored until the next iteration, the customer is responsible for specification of the unit test. আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে বি, integration of the code and testing are continually repeated। এক্সট্রিম প্রোগ্রামিং এ মানে বারে বারে কোড গুলা টেস্টিং এবং টেস্ট করা হয় এবং হচ্ছে এটা কন্টিনিউয়ালি রিপিট করা হয় আর কি, সেটাই বলতেছে যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ইজ এ কোড প্র্যাকটিস অফ এক্সট্রিম প্রোগ্রামিং, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই।